ওষুধ দিয়ে পাগল করে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরের কোথাও কোনো এক জায়গায় হয়তো আমি আছি, আমার বাচ্চারা খুঁজতো গলিতে, পাগল দেখলে কাছে দিয়ে দেখতো বাবা কিনা। 626 জন লোক ছেড়ে দিলেন কোন ক্ষমতা বলে? কোন ক্ষমতা বলে হাসিনাকে আপনি ভারতে দিয়ে আসলেন? খালি একটু চিন্তা করো, 22 সালে হাসিনার সময় বলা তার ডিজেভের ভিতরে আয়নাগর আদমি ওখানে আছে, এটা কতখানি সাহস লাগে? আমাকে মারার জন্যই ধরা হয়েছে। এই 10 টাকা কষ্ট তো আমি আনি নাই, তারা আনতে তাদের পয়সা দিয়ে। আমি হয়তো চোখ বন্ধ করেছিলাম। উনি তো যুদ্ধ করেন নাই শেখ মুজিবুর রহমান, রাজাকার। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চৌকস এক ব্রিগেডিয়ার জেনারেলের বৃত্তান্ত। দেশপ্রেম, সাহসিকতা আর দায়িত্ববোধে তিনি ছিলেন আপসহীন। ফলে 2011 এবং 2018 সালে দুদফায় গুম করে আয়নাঘরে আটকে রেখে নির্মম নিপীড়ন চালানো হয় তার উপর। তিনি আওয়ামী ফ্যাসিবাদী শাসনের আইকনিক ভিকটিম হাসিনুর রহমান বীর প্রতীক। কর্মজীবনে সেনাবাহিনী ছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন র্যাব ও বিজিবিতে। সেনাবাহিনীর মধ্যে মর্যাদাপূর্ণ 3টি পদক, বীর প্রতীক, বিপিএম ও রাইফেল পদকপ্রাপ্ত একমাত্র অফিসার হাসিনুর রহমান। এশিয়া পোস্টের সাথে আলাপনে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব হাসিনুর রহমান বীর প্রতীককে। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের সাথে আছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি কথা বলবো আজকের অতিথির সাথে। ভাইয়া, এশিয়া পোস্টের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে অন্তর্ভুক্ত করার জন্য, আমি গর্বিত। ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া, মূল আলোচনা শুরুতেই জানতে চাইব একজন হাসিনুর রহমানের বেড়ে ওঠার গল্প, শৈশব কৈশোর পেরিয়ে তারুণ্যের সময় একজন চৌকস সেনাবাহিনী কর্মকর্তা, পরবর্তীতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল যে হলেন, এই বেড়ে ওঠার গল্পটা ছোট্ট করে জানতে চাই। আসলে আমরা বাঙালি ক্যারেক্টারে কেউ আমরা কিন্তু ঔরসগতভাবে সাহসী না, পরিস্থিতির শিকারে আমরা সাহসী, বা পরিস্থিতির শিকারেই আমার বাস্তবতা। আপনি দেখবেন যারা জেলে মাছ ধরে সমুদ্রে, তারা সবচেয়ে বেশি সাহসী। আমার দর্শন, সীমান্ত লোকেরা সবচেয়ে বেশি সাহসী। জেলে পাড়ায় গেলে দেখবেন ওদের মায়া মমতা, ওদের স্ত্রী বাচ্চাদের তেমন ফিলিংস নেই। বাবা হারায় গেছে মাছ ধরতে যেয়ে তেমন একটা ফিলিংস কাজ করে না, একদিন কান্নাকাটি করে। বাট আমাদের আমজনতার কালচারটা ভিন্ন। সেম অ্যারাবিয়ান কালচারে যাবেন, যুদ্ধে গেছে মারা যাইতেই পারে, মাথা ব্যথা নেই। আমেরিকার অন্যান্য দেশ সেরকম, কিন্তু আমরা একটু অন্যরকম। তা আমার যে বেড়ে ওঠা, আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমার মনে হয় ক্লাস 5-ই যুদ্ধের সময়। সেটা হলো গিয়া মডার্ন স্কুল কুমিল্লাতে। তারপরে আমার পড়াশোনা কিছুটা ছিল, ভগ্ন ছিল বরিশালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যেটা এখন ক্যাট কলেজ, তারপর নটরডেম কলেজ, তারপর সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে আমি যোগদান করি 82 সালে, 1982। কমিশন লাভ করি 84 সালে। তো তখন আমি আমার ওই ট্রেনিং অবস্থায় ট্রেনিং করতেছি, যেহেতু আমি নন ক্যাট কলেজ অভ্যস্ত না, অনেক কিছুই আমরা নতুন আমাদের কাছে প্রশিক্ষণগুলি। এবং ওই সময় দেখি আমার এক সিনিয়রকে পছন্দ করতাম, উনি এই প্রশিক্ষণ পেলেন, কমিশন পেলেন, মারাও গেলেন। আমরা কিন্তু ফিল্ডে ট্রেনিং করতেছিলাম, লেফটেন্যান্ট সামাদ। তখনই কথাবার্তা হচ্ছিল, পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী আছে, অফিসার মারা দেয়, যুদ্ধ হয়। তা আমি আমার প্লাটুন কমান্ডার যে প্রশিক্ষক, তাকে বলে আমাকে হিলটাতে প্রস্তুত নেবেন, এবং এই ব্যাটালিয়ানে সবচেয়ে বেশি যুদ্ধ সংঘাত বা, তো আমি সেইভাবেই পাই। তা আমরা কিছু অফিসার ছিলাম, লেফটেন্যান্ট কর্নেল ফরহাদ, আমি, মেজর ওমর ফারুক, আর বেশ কিছু সৈনিক সহ আমরা এরকম ডান পিটে ছিলাম। আমরা ওই আজকে অপারেশন বলে কিছু নেই, প্রতিদিনই অপারেশন। আসলে কবে অপারেশন বলে কিছু নাই, কবে অপারেশনে গেছিলাম এটা আমাদের ফ্যাক্টর ছিল না। প্রতিদিনই আমরা অপারেশনে থাকতাম, কারণ ছাড়া বেরোতাম। এবং হেডকোয়ার্টারের সঙ্গে জানাতাম না দেশের স্বার্থে বা ব্যক্তির স্বার্থে না, কোনো অপকর্ম করিনি আমরা ব্যক্তির জন্য, দলের জন্য না। তো ওইভাবেই আমাদের জীবন গেছে। প্রতিদিন ফায়ারিং হইতো, ওটা ভাবেন তো, প্রতিদিন ফায়ারিং হচ্ছে। আমাদের ঘরগুলি ছনের ঘর,
ভিয়েতনাম ওরা যেরকম দেখায় ছোট ছোট ঘরগুলি নিয়ে, সেরকম আশেপাশে যারা বৈরী পরিবেশ, পাকিস্তান আমলে পাকিস্তান যুদ্ধ করছে বাংলাদেশে, একটা সম্পর্ক ছিল যে তারা মুসলমান, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমাদের যে অবস্থাটা কোনো দিক দিয়ে আমাদের মিলে না। আমার প্রশিক্ষণের সাথে যে অনগ্রাউন্ড ফিল্ডে তা মিলে না। তা আমাদের এই জিনিসগুলিতে অনেক ডেভেলপ করার ব্যাপার আছে। ধর্ম না হলেই হবে না, মনুষ্যত্ব, মানবতা, এগুলি আমাদের শিক্ষা নিতে হবে, আপন করে নিতে হবে। উইথ ভিশন, এক পতাকার নিচে সমমর্যাদায় বসবাস। তো ওই সময় আমরা অনেক রক্তক্ষরণ দেখছি, ওখান থেকে মনে করেন আস্তে আস্তে ওইভাবে বড় হয়েছি। আর এইসব রক্তক্ষরণের পিছনে ছিল ভারত। আপনি দেখেন, আমরা ৭১ সালে স্বাধীন হওয়ার পরে ৭২-এ শান্তিবাহিনী সৃষ্টি করা হয়। এই শান্তিবাহিনীকে অস্ত্র, গোলা বারুদ, প্রশিক্ষণ সব ভারত দেয়। এতে আমাদের অনেক অফিসার মারা যায়, অনেক বাঙালি মারা যায়। শহীদ যে একটা চৌকস কাজ করছিলেন, যে ভূমিহীন কিছু এবং উৎসাহী বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেন বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে। তার প্রেক্ষাপটে আমরা এখন অনেক বেটার আছি, কারণ ভারত আমাদের আজন্ম শত্রু। সুযোগ পেলেই চাইবে ভারত যে পার্বত্য চট্টগ্রামে একটু সমস্যার সৃষ্টি করা এবং ওইটা থেকে কানেক্ট করে আমাদের সি পর্যন্ত একটা কিছু তার সুবিধার্থে করা। কিন্তু আমরা 18 কোটি দেশের জনগণ, এত সহজ না। আর এই যে আমরা পারি করতে, এটা আমরা আসলে দেখেন, আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেখেন কত সুন্দর প্রতিবাদ করে দেখালো। আমাদের মধ্যে আছে দেশপ্রেম, আছে সমস্যা বিদেশে আমাদের সুশীলরা, এদের কোনো কন্ট্রিবিউশন নাই। আর হলো আমাদের এই কারণ ছাড়া ভয়, স্বজনপ্রীতি, যার জন্য আজকে আমাদের দেশের এতটা সমস্যা। ৫৪টা বছর আমরা এদেশে বসবাস করতেছি, দেখেন নেতা বানাচ্ছি, এসব চোর, 90% চোর। সত্যিকার তার দেশের জন্য কাজ করতো, আজকে গরিব থাকার কোনো অবকাশ নাই। আমার প্রাকৃতিক সম্পদ নাই, আমার প্রাকৃতিক সম্পদ কিন্তু হলো কি জানেন, আমরা মানুষ, সৃষ্টির সেরা মানুষ, এটাই আমার প্রাকৃতিক সম্পদ। 2টা হাত, 2টা পা, এটা নিয়ে বিদেশে যায়, কাজ করে, তার মনেকে খুশি করে, ওই টাকা দেশে আসে। আর এই বাটপাট চোররা এই টাকাটা বিদেশে পাচার করে। একটা কঠিন আইন করে এতে হাত কাটা যেত, ভাই দেশ ঠিক হয়ে যেত, আমরা আর গরিব থাকতাম না, সমমর্যাদা ভিত্তিতেই বসবাস করতাম। ভাইয়া 2008 সালে যখন আপনি র্যাবে কর্মরত, তখন আপনাকে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বলা হয়। কারা এবং কেন আপনাকে এই প্রস্তাব রেখেছিল? আসলে আমি হিল ট্যাক্সে ছিলাম সারা জীবনটা, ম্যাক্সিমাম টাইমটা হিল ট্যাক্সে। আমি একটা দর্শনে বিশ্বাস করি, শত্রু আমার বন্ধু। আমাদের সুশীল বা সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বিশ্বাস করেন, বাট মুখে বলতে পারেন না, এটাই বাস্তবতা। পার্বত্য চট্টগ্রামে বসবাস করে ভাই আপনাদের যারা যেসব ট্রাইব, তারা মূলত বৌদ্ধ ধর্মের। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র স্বাধীনতাগামী, 7 সিটার স্বাধীনতাগামী, তারা আমাদের এই এলাকায় আসে, তাতে জাতিসত্তার জন্য ওই বিবাহ শাদী প্রশিক্ষণের জন্য তারা আন্ডারস্ট্যান্ডিং চলে। এটা নিয়ন্ত্রণ করা ভেরি ডিফিকাল্ট। তো তাদের মাধ্যমে আমরা তথ্য পাই অনেক কিছু। 8 সালে শুরুতেই আমাকে বলা হয় যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, আমি যেন পূর্ণ সহযোগিতা করি। আর আমি এলাম এমন একটা ক্যারেক্টার, কারণ ছাড়া পাহাড়ে ঘুরি এখনও ভাই। আমি এখনও কারণ ছাড়া পাহাড়ে ঘুরি, ঘুরতে ভালো লাগে। এই জঙ্গলের মধ্যে এই যা খাওয়া দাওয়া, আরাম প্রিয় তেমন না। নদীতে সাঁতার কাটবো, পানিতে গোসল করব, কোনো পাহাড়ের বাসায় ভাত খাবো, আমার কোনো ওরকম কমপ্লেক্স নাই। আমি এটা এনজয় করি। এখন দেখি অনেক ইয়াং ছেলেরা করতেছে, আমার খুব ভালো লাগে। এটাই হওয়া উচিত বন্ধনের জন্য। এখন হয়েছে কি, 8 সালে আমাকে যখন বলা হলো, আমি একইভাবে কিন্তু রোহিঙ্গাদেরও সাপোর্ট করি। যেহেতু মুসলমান না, তারা স্বাধীনতাকামী, ন্যায়ের পথে আছে। আমি ফিলিস্তিনি মুসলমানদের সাপোর্ট করি, কাশ্মীরের মুসলমানদেরও আমি সাপোর্ট করি। সাপোর্ট করি বলতে মনোসমর্থন দোয়া, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো ওরা চাচ্ছিল যেন আমি তাদের সাপোর্ট করি রকে। তো রকে কেমনে সাপোর্ট করি দেখেন, মানুষ তো এমনি, প্রতিটা মিলিটারি অফিসারে কিন্তু সৎ, বেকায়দা পড়ে কিন্তু সে অসৎ।
একবার জন্য কোনো অনৈতিক কাজ করে বসেন, এইটাকে ব্ল্যাকমেল করে আপনাকে বাকি অন্যান্য অপকর্ম করাবে। যেমন আমাকে আপনাকে বলি, আমি র্যাবের সিডি এর জমি দেওয়া হয়েছে সবাইকে, আমি তখন পিডিএসের প্লট পাই নাই, 111-এর তোফা হিসেবে বলছে তোমার জন্য একটা কর্নার প্লট আছে, তুমি নিও। আমার স্ত্রী বললো না, এটা তুমি নিবে না, তুমি তো ডিএইচএস পাবে, বীর প্রতীক পরে হইলেও পাবা, এটা নিও না। আমি নেই। তখন আমাকে বলা হলো তুমি, আমি স্যার আমার টাকা নাই। বলছে যে এক কাজ করো, তুমি এটা সিগনেচার করে দাও, 30 লাখ টাকা পাবা, হালাল ইনকাম। আমি স্যার মিথ্যা কথা লিখতে হবে তো, মুখে মিথ্যা কথা বলা যায় কিন্তু লিখিত করতে বলা ডিফিকাল্ট। বললো জেনারেল হারুন নিছে, আমি নিছি, তুমি নিবা না কেন? আমি আলটিমেটলি নেই। নিলে কিন্তু আজকে এই মানে জোর গলায় বলতেছি কথাটা আপনার সামনে এসে বলতে পারতাম না, কারণ ওই একটা অপরাধ দেখাই আমাকে মিথ্যা কথা চাকে চলে যাবে, আমরা অনেক কিছু হয়তো বলতে পারতাম না। এই জন্য যার যা আছে যতটুকু আছে থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এক জায়গায় আপনাকে প্রশংসিত করবেন, সম্মানিত করবেন। আমি এইটাই বিশ্বাস করি। ভারত তার বেশি সুবিধা পাওয়ার জন্য, এবং যেই কাজটা করছে আমাদের মইনুল আহমেদ, মানে বেশি সেফ সাইড করতে যেয়ে সর্বাধিক সংখ্যক আসন দিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ সেইটাই আবার ওইটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করে যে তত্ত্বাবধায়ক সরকারটাই বাতিল করে দিয়েছে। এই যে অবৈধ ক্ষমতা দীর্ঘায়ন, মূল জায়গাটা হলো ওইটা। 2011 সালে আপনি যখন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত, তখন আপনাকে প্রথম গুম করা হয়। কারা এবং কেন আপনাকে গুম করেছিল? আচ্ছা দেখেন, আমরা কিন্তু সবাই মিলিটারি অফিসারদের চরিত্র, আমরা কিন্তু ক্যান্টনমেন্টের লোক, আমরা নিজেদের মধ্যে চলাফেরা করি। কোন একটা অনৈতিক অফিসার, অনৈতিক বলতে নারী, মদ এবং অর্থ চুরিদেরকে আমরা কিন্তু পছন্দ করি না ইন জেনারেল। এখন অনেক জেনারেলেশন বদনাম আছে, বাট ইন জেনারেল বলবো লোয়ার লেভেল অফিসাররা আমরা কিন্তু তাদেরকে ঘৃণা করি, এড়াইয়া চলি। এখন ওই আমরা আমাদের মধ্যেই থাকি, আলোচনা গল্প আড্ডা আমাদের মধ্যেই থাকি, আমরা অন্য কথা তেমন একটা যাই না। আগে খুব সমস্যা থাকতো, তখন ব্যাংক ম্যানেজার ফ্রেন্ড ছিল, তো ভাই লোন লাগবে, দেখেন বেশি খরচ করে ফেলছে। তো পরবর্তী দিকে বেতন একটু বেড়ে গেলে, মিশন থাকলে এই সমস্যাটা নাই, আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ। তো ওই সময় হয় কি, প্রথম গুমটা যেটা করে দেখেন, 9 সালে হাসিনা আসার পরে এই বিডিআই ম্যাসাকারটা হয়। যেই কথাই বলুক, আজ স্বাধীন কমিশন হয়েছে, বলা হচ্ছে ভারত, বলা হচ্ছে তাপস, এটা আমরা তখনই বলতাম। এটা একটা প্রথম কারণ এদেরকে বাই করতে হবে আর্মি থেকে। তা আমি একটা বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক পাওয়া লোক, বেশ সাহসী লোক, একটা জেনুইন গ্রাউন্ড ছাড়া তো বাই করা ডিফিকাল্ট। সেনা বাঁধানো চাইবেন না, কেন হাসিনে বাই করব? এবং ওই আমি যে চিটাগাঙ্গে যখন র্যাবে ছিলাম, কথা শুনি নাই বিধায় আমাকে কিন্তু পোস্টিং করে দেওয়া হয় 8 সালের শেষের দিকে, সেপ্টেম্বর মাসে ময়মনসিংহে। তা আমি আছি আমার মতো, আমি কিন্তু আমার চাকরি জীবনে কোনো কিছুর জন্য আমি অসন্তুষ্ট ছিলাম না। আমি সবসময় বলতাম আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা নিয়ে আমি যে অনৈতিক কোনো কাজ করি, আমি নিজে বিপদে পড়বো, একসময় আমাকে পেমেন্ট করতে হবে। তখন মনে করেন আমাকে গুম করা হলো, ওই বিডিআর ইস্যু নিয়ে কথাবার্তা বলতেছি 9 সালে। 10 সালে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হলো যেইভাবে। এই মামুন খালেদ, জেনারেল মামুন খালেদ, সিটিআইবি, মোল্লা আকবর, এটা মেনে নেওয়া যায় না। আমি কিন্তু আদালতে একই কথাই বলছি, সাক্ষী দিতেছি যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দিচ্ছেন, উনি যাওয়ার আগে যেভাবে তাকাইছেন, যেই চোখে, যেই কষ্টে নিজের বাড়ির দিকে, এটা মেনে নিতে পারে না। আমি যে কথাই বলুক, যাই বলুক, শহীদ জিয়াকে মারছে, আমি এগুলি মানতে রাজি না। মারছি তো আমরাই, আর্মির লোকেরা, এটা তো বাস্তবতা। আপনি রয়ের কথা শুনছেন কেন? জড়িত ছিল জেনারেল এরশাদ, কোনো সন্দেহ নাই, ক্ষমতার লোভে। বাট আমরাই তো গুলি করেছি শহীদ জিয়ারে, আমরাই তো যত অপকর্ম খালেদাকে ক্যান্টনমেন্টে বাই করছি, আমরাই তো তারেক জিয়াকে মারছি, নাকি অন্য কেউ মারছে? লজ্জা পাওয়ার কিছু নাই, উই হ্যাভ ডান দিস অল অফেন্স। তো এটা তো সংশোধন দরকার। আমরা কেন সত্য কথা বলতে পারি না? আজকে এত অফিসার গুম খুনে জড়িত কেন? অফিসার তো গুম খুম প্যাটার্ন নিয়ে আর্মিতে ঢুকে নাই, করা হয়েছে। কারা করছে? এই রাজনীতিবিদরা। এই জন্য দরকার ছিল যেন আমি করবো না তোমার কাজ না বলতে পারি,
এই জন্য দরকার একটা আইন। আইন মানে না আপনার সব আইন আছে ভাই আপনাদের, আমাদের নাই আর্মির। আর্টিকেল 45 আমি কোনো মৌলিক অধিকার পাই না, অর্থাৎ আমি আদালতে যাইতে পারবো না। হাসিনা খালেদা যা বলবে, যে কোনো খুচরা এমপি বলবে, যদি না শুনি সেনাপ্রধানের টেলিফোন করবে, সেনাপ্রধানের অথর্ব সেনাপ্রধান থাকে যেগুলি দেখছেন আওয়ামী লীগের জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ছাড়া বাকি সবগুলি অথর্ব, চাকরিটা চলে যাবে। এই চাকরির মায়ায়, যেহেতু দেশে চাকরির অভাব, আমরা কোমর সোজা করে কথা বলতে পারি না, না বলতে পারি না। এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি ব্রিগেডিয়ার হাসান নাসির আমরা, যে আর্টিকেল 45 বাতিল করেন, এটা ব্রিটিশের, ভারতবর্ষে নাই, অন্য কোথাও নাই, এবং ব্রিটিশে নাই। আমি যেন উচ্চ আদালতে মামলা করতে পারি আমার অন্যায় বিচার হয়েছে। করেন নাই জেনারেল ওয়াকার, কী কারণে করেন নাই না এটা গুরুত্বটাই বুঝেন নাই আসলে। আমাদের সিনিয়ররা আমাদেরকে ওন করতো, আমাদের বাঁচায় রাখতো, আমাদের সেভ করতো, সেই সিনিয়র তো নাই, অল গাদ্দার। আমাদের ক্যান্টনমেন্টের সামনে দেখেন মেজর জাহিদকে মারা হলো, 16টা গুলি, 2টা স্টাফ ক্লাস কোয়ালিফাইড অফিসার, রিজার্ভ লিস্ট অফিসার, মাত্র ইয়াং অফিসার। তার 1 বছরের বাচ্চা দিয়ে ভাবিকে পাঠাই দেওয়া হলো জেলে 6 বছর। সেনাপ্রধান ছিলেন না জেনারেল বেল্লাল? এই ধরনের কোমর ভাঙা জেনারেলরাই আমাদের সেনাপ্রধান, যে কোনো কথা বলতে পারেন না। আর এই জন্যই বলতেছিলাম আর্টিকেল 45 চেঞ্জ করেন, যাতে সেনাবাহিনী জনগণের সাথে থাকতে পারে, অন্যায় আদেশ অমান্য করতে পারে, প্রতিবাদ করতে পারে। আপনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কথা বলছিলেন যে সেনাবাহিনীরা করেছে, পেছনে ভারত বা অন্য যেই থাকুক না কেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া, যদিও আমাদের আলোচনার সঙ্গে একটু অপ্রাসঙ্গিক, কোনো আপনার যতক্ষণ খুশি নেন আমি শেখ বলবো। মুজিবুর রহমানকে মারার পেছনে কারা ছিল এবং কারা মেরেছিল আসলে? শেখ মুজিবুর রহমান নিজের মৃত্যু নিজে ডেকেছেন। যারা মেরেছেন তারা সবাই মুক্তিযোদ্ধা। তারা শুধু মুক্তিযুদ্ধ না, পাকিস্তান থেকে পলাইয়া এসে যুদ্ধ করছে, দেশপ্রেমে আবদ্ধ হইয়া। যেই চেতনা নিয়ে আপনি যুদ্ধ করছেন, যখন দেখে সেই চেতনা নাই, তখন ক্ষুব্ধ হয়। একটা অভাব, 74-এর অভাব। এর মধ্যে রক্ষী বাহিনী বানাইতেছে নতুন গাড়ি, নতুন জিপ। সেনাবাহিনীর গাড়ি নাই, বুট নাই, ড্রেস নাই। শেখ মুজিবুর চান নাই সেনাবাহিনী ডেভেলপ হোক, রক্ষী বাহিনী বানাও ইন্ডিয়ার বুদ্ধিতে। উনি তো যুদ্ধ করেন নাই শেখ মুজিবুর রহমান, রাজাকার। আপনারা তো অন্যভাবে নেবেন, আসলে তাই। উনি কখনোই বলেন নাই স্বাধীনতা করি, ওনার ওই সাহসটা নাই, মেরুদণ্ডহীন। সাহস ছিল শহীদ জিয়ার। এখন এই ভদ্রলোক যা অপকর্ম করছেন, ইভেন জিয়াকে সে জিয়াকে সে পোস্টিং করে দিচ্ছে ডিএ হিসাবে বারমার। আপনি ভাবেন তো। আর শফিউল্লাহ, জানেন শফিউল্লাহ ওনার জুনিয়র, তাকে সেনাপ্রধান বানিয়েছিল। উনি হলেন ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটির জন্যই ওনাকে মানে কীভাবে সম্মানিত করবেন জানি না, তাই করা উচিত ছিল তাকে। মেজর জলিল ইন্ডিয়ান ট্রাক ধরলো, আটকালো, তারা দিল জেল। তারপরে ভাবেন কীরকম অপকর্মা, দুশ্চরিত্র, অনৈতিক, ধান্দাবাজ এই শেখ মুজিবুর রহমান। ওনার মারাই একমাত্র কাম্য। যদি আমি হত্যাকাণ্ড পছন্দ করি না, কিন্তু কিছু হত্যাকাণ্ড দেশে শান্তি আনে, তখন করতে হয়। আর যার জন্য যুদ্ধ সেনাবাহিনী লাগে, ওই হত্যা ছাড়া উপায় ছিল না। শেখ মুজিবুর বাসায় ওনাকে তো অ্যারেস্ট করতে পারতো, তাই না? আর্মি গুলি করছে আগে না, শেখ কামাল আগে গুলি করছে, শেখ কামাল আগে গুলি করছে, আর তারপরে লাগে গণ্ডগোল। আর যখন সিস্টেমের বাইরে চলে যায়, তখন কারোর কোনো একটা নিয়ন্ত্রণ থাকে না, যার পরিপ্রেক্ষিতে শেখ রাসেল মারা গেছে। তখন প্রশ্ন এসে যায় আই উইটনেস যেন না থাকে, স্বাভাবিক। এটা এই জন্যই আসলে এত হয়েছে। এটা আমাদের, আপনি দেখছেন তো সম্রাট শাহজাহানের 4 ছেলে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ক্ষমতার আস্থা অনাস্থার, এটা ইতিহাস জড়িতই হয়। তো আমি মনে করি আমরা ওই জায়গাতে ফিরে আসি। আসলে ধর্মীয় মূল্যবোধ থাকলে কোনো কিছু হওয়ার কথা না। বহির্শক্তি এটার সাথে সম্পৃক্ত ছিল কিনা, বহিঃশক্তি প্রতিবেশী তো দেশ না। বা যে কোনো দেশ? না, দেখেন বহিঃশক্তি তো আমাদের পিছনে প্রথম থেকে লেগেছিল, দেশ স্বাধীন হওয়ার পরের থেকে। ভারত এই শান্তিবাহিনী সৃষ্টি করলো বললাম, আমি আর ভাঙাইয়ে বলি। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো 71 সাল। 29 এপ্রিল মিজোরাম বর্ডার আমাদের সাথে আছে না, সেই মিজোরাম বর্ডার আমাদের হিলটেসের সাথে। একটা হলো ত্রিপুরার অংশ,
আর মিজোরাম বর্ডার। মিজোরাম বর্ডারে একটা অংশ বানানো হলো চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট 1972 সালের 29 এপ্রিল। কে করলো? জেনারেল উবান। হিলটাসের উপর দিয়ে মিজু দমন করতে করতে, মানে মিজুদের ধর্ষণ নাম দিয়ে পাহাড়ে ধর্ষণ করতে করতে বেছে বেছে চাকমাদের নিয়ে একটা রাজ্য বানাইলো, চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট মিজোরাম বর্ডারে, যার প্রধান ছিল নিরুপম চাকমা, যে রাঙ্গনে স্কুলে পড়াশোনা করছে। এই ভদ্রলোককে দিয়ে সে চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট, অর্থাৎ ইট ইজ কন্ট্রোল বাই সেন্ট্রালি কন্ট্রোল, মিজোরামের নিয়ন্ত্রণে নাই। মিজোরামে তখন বিদ্রোহ, লালডাঙ্গার বিদ্রোহ। তো প্রথম থেকে তো আমাদের পিছনে গেছে। এখন এই চাকমারা মনে করেন আছে, মিজোরে তো অস্ত্র, এদের অস্ত্র নাই, বাঙালি তো চাকমা নিছে ওখানে, তখন এই শান্তি বাহিনী সৃষ্টি করার ওই বছরেই করে অস্ত্র গোলা বারুদ দিয়ে প্রশিক্ষণ ট্রেনিং সুন্দর করে। আমাদের কাছে সকল ডকুমেন্ট আছে 24 ডিভিশনে, কিন্তু আমাদের কোনো রাজনীতিবিদ একবারও বলেন ভারতের ভয়ে যে ভারত যদি মনে কষ্ট পায়, তো এই মনে কষ্ট পায় এই চেতনা রাজনীতিবিদ আমার দরকার নেই। এদের কান ধরে বের করে দেওয়া উচিত এই রাজনীতিবিদদের। সত্য সত্যি বলতে হবে। আমি তো তোমাদের স্বাধীনতায় গ্যাঞ্জাম করি নাই, এই 10 টাকা কষ্ট তো আমি আনি নাই, তারা আনতে তাদের পয়সা দিয়ে, আমি হয়তো চোখ বন্ধ করেছিলাম। বাট তুমি কি করছো? ভাইয়া, আপনাকে প্রথম দফায় যখন গুম করা হয়, আপনার ভাষ্যে আমরা জেনেছি, আপনার বইতে পড়েছি যে চোখ হাত বেঁধে আপনাকে ফ্লোরে 40 দিনের বেশি সময় শুইয়ে রাখা হয়, এবং আমার উদ্দেশ্য কি ছিল, কি জানতে চাচ্ছিল আমার তারা? অফিসে কাজ করতেছিলাম রাতের বেলা, ওখানে সে ডিজিএফআই অফিসার ছিল কর্নেল মঈন, পরে ব্রিগেডিয়ার মঈন, ওই আমাকে ট্র্যাক করতেছিল। মিন বেসিক্যালি এটা ডিজিএফআই এর প্ল্যান, এবং ওই আমাদের যে মেজর জিয়া সালাদিন, জেনারেল জিয়াউল হাসান, ওরই প্ল্যান। ও ট্র্যাক আউট করছে যে আমি ময়মনসিংহ থেকে কথা বলি। কোথায়? নাইকুংছড়ি। নাইকুংছড়িতে আমি অনেক আগে চাকরি করছি। তো নাইকুংছড়ি একটা কাজের মেয়ে আমার বাসায় থাকতো, আমার মেয়ের সাথে পড়তো, বিয়ে দিয়ে দেয়, বা ছোটো বয়সে বাচ্চাদের বিয়ে দিয়ে দেয়, আমি নিয়ে আসি আমার কাছে থাক। আমার মেয়ের সাথে পড়ছে, যাতে আমার 3 মেয়ে, কোনো ছেলে নাই, থাকতে অসুবিধা নাই, তা আমার বাসায় থাকতো। এই মেয়েটা বিয়ার পক্কালে পরিবারের থেকে জামাই খুঁজতেছে, বিয়ে হচ্ছে, আমি এটা ইন্টারেস্ট ছিলাম না। মূলত দেখা যায় কি, বাংলাদেশে যে রোহিঙ্গা মেয়েরা জন্ম হয় তাদের ডিমান্ড একটু বেশি আরাকানে। এই আমাদের লন্ডনে মেয়ে বিয়ে করলে যা হয়, যে আরাকানে ছেলেরা বিয়ে করতে পারে, নাগরিকত্ব পাওয়ার সুবিধা থাকে, তা হাই ডিমান্ড, কারণে অকারণে রিং। আমি খুব বিরক্ত। এই যে রিংগুলি আসতেছিল, জিয়াউল হাসান মনে করছে আমি ময়মনসিংহ থেকে কথা বলি নাইকুংছড়ি থেকে উনি দেখেন যে এই কলগুলি বিভিন্ন জায়গায় যাচ্ছে। নাইকুংছড়ি জনগণরা কথা বলে মূলত করাচি, মক্কা এবং কুয়ালামপুর, ঢাকা। এটা 68 সালে আমাদের আইয়ুব খান এদেরকে পুনর্বাসন করে রোহিঙ্গাদের। তোরা মূলত এইসব জায়গায় কথা বলে, যেমন বার্মা কলোনি আছে মক্কায়, কুয়ালামপুরে আছে। তা আমাকে নিয়ে কারণ ছাড়া আপনি মোবাইল দিয়ে কী কথা বলতেছিলেন, মোবাইল নাম্বার দেন, তা আমি তো এটা জানি না কিছু। মোবাইল ইউজ করে কাদের মেয়ে, তাও সিটি সেল, কথা বলা যায় না। এইটা নিয়েই আসলে মূলত টর্চার। পরে 7 দিন পর বুঝতে পারছে ঘাপলা হয়ে গেছে। আমার পরিবার ময়মনসিংহ থেকে ঢাকা চলে আসছে, আর ওই কাজের মেয়ে আমি গুম যেদিন করা হলো, আমার তার আগের দিন সম্ভবত বা তার 1-2 দিন আগে বাড়িতে চলে গেছেন নাইকুংছড়ি ওই মোবাইল নিয়ে। যেই মোবাইলটা ছিল ময়মনসিংহে, সে চলে গেছে নাইকুংছড়ি। আমি সে কথা বলতেছে আমার মিসেসের সাথে, এটা শোনা যাচ্ছে। অর্থাৎ এটা হলো গিয়া একটেল আমার বোর্ডটা, আর ওই মেয়েটা হলো সিটি সেল আবার শোনা যায় না, জিএসএম কি সিস্টেম আছে, টাওয়ার লোকেশন নেওয়া যায় শুধু। তো সরকারের যে ভুলটা হয়েছে, কারণ হাসিনা যদি ঢাকা থেকে কথা বলে থাকে ময়মনসিংহ, তো ওই এন্ডে তুমি দেখো না, ওই এন্ডে কে, এইটা ভেরিফাই করে নাই জিয়াউল হাসান। বিশাল এক রিপোর্ট আইনা বলছে আমি পশ্চিমাদের নিয়ে এটা করবো। 7 দিনে যেন কিছু হয় না, 8ম দিনে বুঝতে পারছে ঘাপলা হয়েছে, তখন তারা এই অবস্থা। আমাকে ভাই একটা লেফটেন্যান্ট কর্নেল, 3টা রাষ্ট্রীয় খেতাব, আমার সেনাবাহিনীর নিয়ম কানুন আছে, আমি 1000 অপরাধ করলেও আপনি আমাকে গুম করতে পারবেন না, আমার পরিবার জানবে। আপনি আমাকে ফ্লোরে শোয়াই রাখছেন, চোখ বেঁধে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় মাটিতে, সভ্য দেশে, যে দেশের জন্য এত কাজ করছে না, আমার চেয়ে বাংলাদেশ আর্মিতে বেশি কাজ কে করছে? সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার আমার,
সর্বাধিক সংখ্যক জিএমবি দমন এগুলি আমার, এটা লজ্জা লাগে, এটা আমার দায়িত্ব, আমার করার কথা, প্রতিটা অফিসারের করার কথা। এটাকে মানে গর্বের কিছু নাই, বাট একটা মনুষ্যত্ববোধ, আইন ভেঙে কাজটা করবেন। রেকর্ড সংখ্যক যুদ্ধ আপনি করেছেন। সর্বাধিক সংখ্যক, আমাদের বেশি কারণ নাই। সর্বাধিক অস্ত্র উদ্ধারও আমার। আমি বললাম না আমার কোনো অপারেশন ডেট নেই, যখন ভালো লাগে তখনই ভালো লাগে, মানে পাহাড়ে গেলে আমার ভালো লাগে এখনও। বিশেষ করেন আমি ছুটফট করতেছি, কখন আমি রোজাটা শেষ করবো না এখনই যাব, বউ রাজি হচ্ছে না, নাহলে আমি পাহাড়ে চলে যাই। আমি ওখানে প্রকৃতির পরিবেশে বসে থাকি, বসে থেকে মাছ ধরি, আমার ভালো লাগে। এটা আমার বিল্ট ইন ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, আপনি কেন আইন ভঙ্গ করবেন? এখন জবাব দিয়ে কে করবে? আমি সবসময় এই জন্য বলি, আমরা ভালো রাজনীতিবিদ চাই, তাহলে দেশটা ভালো হবে। এই সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাদও থাকবে না। ভাইয়া সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ দেখেছি আপনার বিভিন্ন বক্তব্যে বা বিভিন্ন কার্যক্রমে, অ্যাক্টিভিটিসে। আপনার অনেক বক্তব্যে আমরা দেখেছি যে ভারতকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তির শত্রু হিসেবে, প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। এর কারণ কি? দেখেন, আমরা তো বোকা জাতি আসলে। ভারতকে আমি না চাইতে পারি, আমি থাকলে কান ধরে উঠবোস করতাম ভারতকে আমি। আমাদের রাজনীতিতে বেকুব, কেউ প্যান্ট খুলছে, হানি ট্র্যাপ হয়েছে, নাহলে মানি ট্র্যাপ। আমি 7 সিটার লোকদেরকে স্বাধীনতাকে আমি সাহায্য করব। তোমরা উজ্জীবিত হও, জাতিসংঘে আবেদন করো, ভোটাভুটি হোক। ওরা তো স্বাধীন ছিল, জোর করে ভারত নিয়েছে। পশ্চিমবঙ্গকে বলবো, আমি পাকিস্তান আমাকে শাসন করছে, শোষণ করছে, এটা বলতে লজ্জা লাগে। আমরাই পাকিস্তান সৃষ্টি করছি, এটা বলা ঠিক না। আমি আমার আর্মি বানাইতে পারি নাই, দোষটা আমার। তারপরে বললো আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, আমাদের ইপিআর ছিল বাঙালিদের। তো পশ্চিমবঙ্গের কি আছে বলেন? তারা নিজেদের অধিকারটা চিনে না, এত বোকা। তারাই আমাদের শাসক ছিল, পশ্চিমবঙ্গের লোকেরা, জমিদার সব। এখন জমিদারদের অবস্থা এরকম। তো নিজের জিনিস নিজেকে না বুঝে ইদানিং কিছু বুঝতেছে। আমি বহুদিন আগে থেকে বলতাম, আপনার স্বাধিকার হন, আমাদের মতো পতাকা নিয়ে থাকেন সমমর্যাদার ভিত্তিতে। আমরা ইউনিয়ন হয়ে থাকবো, অসুবিধা কোথায়? ইউনাইটেড বেঙ্গল, সমস্যা তো নাই। আপনার সম্পদ আপনি ব্যবহার করবেন, বাট সীমান্তে মারামারি এটা কাম্য না। আমার সীমান্তে কেন ভারতের লোকরা গুলি করবে? আমি পশ্চিমবঙ্গের তো বিএসএফ তো পশ্চিমবঙ্গের না, বাঙালি বিএসএফ দেন, একটা মানুষ মারা যাবে না। এপার ওপারের লোক তো আমরা ভাই বোন, আত্মীয় স্বজন। ওইখানে দেওয়া হয়েছে উড়িষ্যার লোক অথবা পাঞ্জাবের বিএসএফ, যারা মধ্যে মনুষ্যত্ববোধ নাই, তারা আমাদের গায়ে গুলি ছোড়ে। আমি ভারতকে দেখি, ওই তার কাটায় ঝুলন্ত ফেলানে লাশ, এটাই আমি ভারতকে বুঝি এইভাবে, এটাই সেই ভারত, এর বাইরে কিছু নাই। তো ভারতের মধ্যে, ভারত বলতে ভারতের জনগণ না, এই ত্রিপুরা, আসাম, মেঘালয়ের আমাদের বন্ধু দিল্লির শাসক মোদি, এদের চেতনা, এটাই হলো বলতে বলি ভারত। এবং আমাদের দেশের শত্রু, সে তারাই আমাদের শত্রু, আজীবন শত্রু, আমৃত্য শত্রু। এটাই আমাদের দেশপ্রেম। যে শিখবে ভারত আমার শত্রু, এটাই তার দেশপ্রেম, বাকিটা সে করে নেবে ইনশাআল্লাহ। ভাই, 2018 সালের আগস্টে দ্বিতীয় দফায় আপনি গুম হন এবং 1.5 বছরের মতো আপনি গুম ছিলেন। তো কিভাবে গুমের শিকার হন এবং কেন আপনাকে গুম করা হয়? দেখেন, প্রথম দামে গুম হওয়ার পর আমি জেলখানায় ছিলাম, ওখানে আমাকে ভাই অনেক অত্যাচার করা হয়েছে। আপনাকে সেনা আইনে 4 বছরের 4 বছর 3 মাসের একটা জেল দেয়। গোপালগঞ্জের টিম, গোপালগঞ্জের অফিসার দিয়ে, যারা প্রমোশন জোনে আছে, জেনারেল হবেন, যেমন জিএম কামরুল ব্রিগেডিয়ার জেনারেল, উনি মেজর জেনারেল হবেন। তো তাকে দিয়ে এরকম একটা বিচার করাইছে। বিচারে কোনো সাক্ষী আমার বিরুদ্ধে বলে নাই, জোর করে জেলে পাঠানো হয়েছে। ওই তো এম নির্বাচনটা শেষ হোক, ওখানে ঠান্ডা হয় নাই। জেনারেল মামুন খালেদ ডিজি ভাই ওখানে আমার মারার জন্য আপ্রাণ চেষ্টা করছে। জেএমবি শায়েক আব্দুর রহমান, তার ছেলে নাবিল আমাকে বলছে, আপনাকে আমি হত্যা করব। প্রথমে আমাকে রাখছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে, যাতে শীর্ষ সন্ত্রাসীরা আমার মেরে ফেলে। আল্লাহ রাসূলের মতো মিলে গেছি আমি, আমার প্যাটার্নের জন্য গল্প করতে ফ্রেন্ডলি হয়ে গেছি। যখন এখানে ভদ্রলোক কাজ হচ্ছে না, তখন জেএমবি সেলে আমাকে রাখা হয়েছে। এবং নাবিলের পাশের রুমে, নাবিল আমার হাতে গুলিবিদ্ধ হয়েছে। বুঝেন, কুমিল্লার ঘটনা যে মারামারি হয়, শায়েক আব্দুর রহমানের মোল্লা আমার মারা যায়, নাবিল গুলিবিদ্ধ হয়। ওই নাবিল আমার হাতে, নাবিল আমার পাইছে, বলে দিছে, এডি যে ভাই মামুন খালেদ, একে মারো।
ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান হয়ে আমাকে ডিভিশন দিছে, এই মামুন খালেদ জেল কর্তৃপক্ষ তার দিকে আমাকে ডিভিশন দেন নাই। আমি একটা বীর প্রতীক, আমি সাধারণ কয়েদির মতো থাকতাম। জেল কর্তৃপক্ষ যতটা মানবতা দেখাইছে সেনাবাহিনী এই ডিজিএফআই আমার দেখায় নাই। আমার বউ পাতার সাথে কী রকম হিউমিলেশন করছে বুঝতে পারবে না। জেলখানে দাঁড়ায় থাকে এতিমের মতো। দেলাওয়ার হোসেন সাইদের ছেলের ভাই সাহেবের ছেলে উনি জেলে আসতেন, আমার বউকে একটা ব্যবস্থা করে দিয়েছেন, এখানে আসলে ভাবি বসবেন। যে আর্মি আমার করার কথা সে আর্মি গাদ্দারি করছে, পুরো আওয়ামী লীগ হয়ে গেছে। কারো তো শরম নাই, এত সাহস নাই দাঁড়ায় আমার সামনে কথা বলতে পারবে। এখন আমাকে নেওয়া হয়েছে কি কারণে? ওই লেখালেখি। আমি গুম হওয়ার আগেই দেখতেছি আমি ইকবাল চৌধুরী গুম হয়ে গেছে, ক্যাপ্টেন মারুজ্জামান কূটনৈতিক সে গুম হয়ে গেছে, এর আগে তো আজমি স্যার গুম হয়ে গেছে। মেজাজ আমাদের খুব খারাপ, ব্রিগেডিয়ার আজমি স্যার। তো আমি ইচ্ছা মতো লেখালেখি করতাম, গালাগালি করতাম। এর মধ্যে কসাই জেনারেল আজিজ নাম দিয়ে আমার দেশ পত্রিকা লেখা হইলো কসাই জেনারেল সেনাপ্রধান হচ্ছে, এর মধ্যে নেগেটিভ কমেন্ট ছিল। এগুলি মূল কথা হইল আমাকে মারার জন্যই ধরা হয়েছে রাত 10টার সময়, কারণ আমার মুখটা বন্ধ করার জন্য। আমার মুখটা খুব ভয়ঙ্কর, লোকজন যেহেতু আমি সত্য কথা বলি, আমার কোথাও মিথ্যা পাবেন না আমার জীবন চরিত্রে। মিথ্যা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি অপরাধ করলে বলি আমি, আর নাহলে আমি অমিট চেপে যাই। সেই আমাকে মারার জন্য নিয়েছে, কিন্তু ধরতে যেয়ে ঝামেলা বাড়িয়ে গেছে। আমার বন্ধু আমাকে ধরায় দেয়, জাহিদ আবদুল্লাহ, এবং আমার হাতে রিভলভার ছিল, লাইসেন্স করা রিভলভার, ওটা আমি হ্যান্ডস আপ করায় রাখি। সামনে কেয়ারটেকার ছিল, বাসার একটু একটা দুইটা বাসার সামনে। আলটিমেটলি দেখা গেছে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, অস্ত্রটা পড়ে গেল, পুলিশ সেজার লিস্ট করলো, পরিষদ থেকে চিঠি দেওয়া হলো, মানে ডিওএইচএস পরিষদ থেকে চিঠি দেওয়া হলো, জিডি হইলো, পত্রিকা আসলো, সব কিছুই কাভার আপ, ভিডিও ফুটেজ সব। ওখানে যে কোনো প্রস্তুতি এমন করে নাই যে কারণের জন্য আমাকে গুম করার কারণ আছে। আবল তাবল প্রশ্ন করতে যাওয়ার জন্য যুক্তিযুক্ত না। কেন কি হয়েছে তারপরে যখন দেখেন, তারপরে 1 বছর 6 মাস 14 দিন পর আমি আসলাম। তো লাস্টের 14 দিন আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি চাইলে আমরা ছাড়বো। আমি তো জানি এখানে তো হাসিনা নির্দেশ ছাড়া কাউকে আনা হয় না, হাসিনা নির্দেশ ছাড়া হবে না। আমার পরিবার হেন নাই কারো কাছে যায় নাই ভাই, যে আমার অপরাধটা কি। ফাইনালি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমার লাগে বার্গেনিং চলতেছে অনেক। আপনারা তো বিশ্বাস করবেন, আমি শপথ আল্লাহর বলতেছি, আমি রাজি হই নাই। না, আমি রাজি হব না। তোমরা আনছো, তোমাদের ব্যাপার, যখন খুশি তখন ছাড়বা। আই উইল নেভার রিকোয়েস্ট ইউ। তারা আমার হাসিনাকে ইন্ডিয়ান বানাচ্ছে, আমরা সাবমেরিন কিনছি। আমি সাবমেরিন কেন কিনছো? আমার দেশের পানির ডেপথ কাভার করে না, সাবমেরিন দরকার নাই। আমি কিনতাম না, এখন যদি লাগতো আমি পানি ভাড়া দিতাম চীনের কাছে, তোমার সাবমেরিনে রাখো এখানে, আমার ভাড়া দাও। আমি সাবমেরিনে কী করবো? এখন লোকে কমিশন বাণিজ্য এই জন্য করছে। আমি একা মুখের উপরে বলছি। তা আমি তো জানি, দেখেন ভাই, আমি অনেক কিছুই আছে, এগুলি বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি ব্যক্তি প্যাটার্নটা ভিন্ন। ফাইনালি যখন ছাড়লো, বেরোয় এসে আমি দেখলাম এর মধ্যে আমি যে গুমের মধ্যে আমি অল্প কদিনের মধ্যে আদমি স্যারকে দেখে ফেলছি বাথরুমে। আদমি স্যারকে আমার সম্মান করেছিলাম। আমি তার ভাইকে বলে দিয়েছি মিডিয়াতে, বেরোয় এসে যে আপনি দেখছি। ক্যাপ্টেন শহীদ ছিল, তাকে বলছি। আমার ইউনিট অফিসার মেজর দেলোয়ার ক্যানাডা থাকে, তাকে বলে দিয়েছি। তারপরে কীভাবে এটাকে ফাঁস করা যায়, ডেভিড বার্মারকে বলি। জুলকারনাইন সাহেব আমাকে সাহায্য করছে, কিন্তু এটা কাজ হয় নাই। আল জাজিরার কাজ হয় নাই। পরে তাসলিম খলিল, ভেরি সেন্সিটিভ ইস্যু, আয়নাগর ডিজিএফের বিরুদ্ধে ওই আমলে হাসিনার সঙ্গে বলা, এটা কতখানি সাহসের ব্যাপার। একটা ব্যাপার। এখন মনে করেন অনেকে বিপ্লবী হয়েছে। আমি বলি খালি একটু চিন্তা করো, 22 সালে হাসিনার সময় বলা, তার ডিজিএফের ভিতরে আয়নাগর, আদমি ওখানে আছে, এটা কতখানি সাহস লাগে। যাও, বলার পরে অসংখ্য মামলা বিভিন্ন জায়গায়, ভয় ভীতি। বর্তমানে আছে একজন ব্রিগেডিয়ার, তখন কর্নেল ছিলেন, আমার বাড়ি ঘর সব ভেঙে নিয়ে যাবে, আমার কেয়ার টাকা ভাড়াটা সব বের করে দিবে, আমার বন্ধুরে ভয় দেখায় শেষ। আমার বন্ধু কাঁপতেছিল। তা আমি আমার মতো দেখা যাক।
আমি ওইটুকু জানি আমাকে ধরতে হলে বাসায় আসতে হবে, আমি মোবাইল নিয়ে চলি না। বাট যখন বিপ্লব শুরু হইলো আমি মহানন্দে অস্ত্র নিয়ে ঘুরতাম বাইরে শান্তিতে। আমি এই এত লোকের মধ্যে আমি ধরতে পারবে না। তার আগে এটা ভুলে নেই, এটা হলো গিয়ে 22 সালের মাঝামাঝি জুলাই মাসের দিকে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার সংস্থা উনি আসলেন, ব্রেসলেট জিজ্ঞেস করেন আমার কথা, আমি সারা দুনিয়ায় গরম করে দিয়েছি। যখন দেখলাম মামলা করলো, আমি ইউএস এম্বাসি থেকে শুরু করে সব জায়গায়, হুমা খান ছিলেন সব জায়গায়, দেখার হাসিনের কথা বলেন উনি স্বেচ্ছায় গুম। বলেন আমার হোম মিনিস্টার বলতেছে আমি স্বেচ্ছায় গুম। এবং বড় জিনিস হলো ওর আগের দিন রাতে 2জন পুলিশ অফিসার আমার বাসায় আইসে, 2জন পুলিশ অফিসার বাসায় এসছে, জেনে গেছে, বলছি ডিজিএফআইয়ের এখানে এটা আছে, মিথ্যাচার। আমি তো খেপে যাই, স্বাভাবিক। কারণ কথা হলো তারপরে দেখেন এই বিপ্লবটা হইলো, বিপ্লব হওয়ার পর চিন্তা করলাম বিপ্লব তো পাইলাম, আর্মি স্যার তো মেরে ফেলবে, আইন কাবার করে না, নিয়মে এটি মেরে ফেলবে। ওই 5টার দিকে ভাঙতেছে, আমরা 4টার দিকে 3:30টার দিকে বড় মূর্তিটা ওখানে ছিলাম। ওখান থেকে আমার শালার বাসায় গেলাম পান্থপথ, মনে হলো না কিছু করা দরকার। তখন 5টার সময় আমি প্রথম লাইভ করলাম যে আর্মিকে ছাড়তে হবে। তারপর চলে গেলাম, আমাদের 9 জন ছেলে ছিল, 3টা মোটরসাইকেলে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বাসায়। ওনাকে কনভিন্স করে ওনাকে দিয়ে আবার লাইফে বলাই আরও 2 ঘন্টা, অর্থাৎ 8টা থেকে 8টার মধ্যে ছাড়তে হবে। তারপর আসতে সুন্দর করে আমরা 8টার সময় যেয়ে মিলিটারি অফিসারে বসে যাই। আজকে যে দেখেন আমি অনেককে বলছি আসো আসো আসো, অনেকে ভয়ে আসে নাই। আমাদের ডিফেন্স অ্যাডভাইজার আছে না শামস, ব্রিগেডিয়ার শামস, আমার জুনিয়র, ওরা আমি বলি নাই বা ওভারহার্ট করছে কিনা, ও কিন্তু চলে আসে, হিরো দিতাস। শামস আমাদের সাথে ছিল, শামস আয়নাঘরের সামনে বসা ছিলাম অনেক রাত 1টা পর্যন্ত। ডিসিশন হয়েছে, বঙ্গবন্ধু গড়াইছে, দেন দেহ অনেকে ফেরত, জীবন ফেরত পাইছে। আমিও তখন মনে হয়েছে যে এটা মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আয়নাঘরটা প্রকাশ করা উচিত সবার মুক্তির জন্য। আবার এদেরকে ফিরে নিয়ে যাওয়া, 5 তারিখ রাত 1টা পর্যন্ত থাকা মাঠে, দুপুরবেলা তো বিকালবেলায় আমরা জানি আমরা দুপুরে চলে গেল, বাসায় আসবো। আমার বাসায় মনে করেন আমার মনের প্রাণের খাবার গরুর মাংস রান্না করা, খাবো, বাচ্চা রিং করতেছে, বউ রিং করতেছে, আসো না কেন। তা আমি বললাম যে একটা ঝামেলা নতুন করে বাচ্চা কচু খেতে। তারপর আল্লাহ কাছে শুক্রিয়া, কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া আমরা মিলিটারি অফিসার অনেক সফলতা আনতে পারছি। আমাদের চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে কিছু নাই, আমরা চাওয়া পাওয়া হলো আপনার দেশকে ভালোবাসেন, আমাদের সব আছে, উই হ্যাভ এভরিথিং। এদেরকে ব্যবহার করেন, স্বজনপ্রীতি কমাই দেন, রাষ্ট্র হিসেবে আমরা কম খাবো। ভাই শুধু পাঙ্গাস মাছ ছাড়েন না কর্ণফুলী নদীতে, সাঙ্গ নদীতে, আপনি বেঁচে শেষ করতে পারবেন না। শুটকি বানিয়ে এবার এক্সপোর্ট করতে হবে, পর্যটন হবে। চৌবাচ্চা যেরকম পাঙ্গাস থাকে না, সেই প্রক্রিয়া রাখেন। আমাদের আছে অনেক কিছু, কিন্তু আমাদের নেতাদের সমস্যা হলো কি কমিশন নাই, কেন করবে, উদ্যোগ নেবে কেন? আমি একটা ইন্ডাস্ট্রি বানাই না, তার চেয়ে ইম্পোর্ট করলে লাভ বেশি, সবাই বিশাল একটা সিন্ডিকেট কমিশন পায়। বাট এটা ইন্ডাস্ট্রি করলে দেশের একটা অ্যাসেট। আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, করা উচিত। রাষ্ট্রীয় পরিকল্পনা, ওখানে বসে শিক্ষানীতি, ছোটোকালে বাচ্চা শিখবে, মিথ্যা বলা যাবে না, উৎকোচ হারাম, ছোটোকালে বাচ্চা 2 বছর থেকে শিখবে, দেখবেন যে পুরো দেশ ঠিক। প্রজেক্ট অফ 5 ইয়ার্স। ভাইয়া আয়নাঘরের যে ঘরে আপনাকে থাকতে দেয়া হয়েছিল, যে কক্ষে, সেটা আসলে কেমন ছিল? ভাই সবচেয়ে খারাপ কক্ষ যেটা, সেটা আসলে আমার কক্ষ। পাশে 2টা এক্সস্ট ফ্যান বড় বড়, আমি কানে পরিষ্কার এখনো শুনি না। সবচেয়ে খারাপ ট্রিটমেন্টের উপর দিয়ে আমি গেছি। অন্যরা এই 2টা কমপ্লেক্স, একটা হলো গিয়া নতুন কমপ্লেক্স, একটা পুরনো কমপ্লেক্স। তো পুরনো কমপ্লেক্সটা পাকিস্তান আমলে বেশ অনেক বড়, মোটা সোটা ইট অনেকগুলি দিয়ে করা আর কি, মানে প্রশস্ত অনেক বেশি, হিট কম লাগে, একটু ঠান্ডা। আর নতুন কমপ্লেক্সটা হয়েছে গিয়া একেবারে পারলে 4 ইঞ্চি ইট দিয়ে করে, পাতলা, এবং এটা এত গরম, ব্যবসা, মানুষ থাকার মতো না রে ভাই।
কেমনে ছিলাম আমি জানি না। তার উপরে ছাড় পোকা, যে পরিবেশ কালচার, আমি এই জন্য রাগ করি। আমি তো মিলিটারি অফিসে, তুমি জানো, কেন আমার ছিঁড়া গেঞ্জি দিছো, অন্যের ব্যবহার করা গেঞ্জি দিছো, কেন আমার ছিঁড়া লুঙ্গি দিছো, কেন 10 জনের জন্য এতটুকু গামছা দিছো? তুমি কি মানুষের পর্যায়ে পড়ো যে আমি তোমার ক্ষমা করবো? তুমি জানোয়ার হচ্ছে অধম, মনুষ্যত্বহীন, পরিষ্কার মনুষ্যত্বহীন। আমরা এই ধরনের অফিসার সেনাবাহিনী বাংলাদেশ মিলিটারি একাডেমি সৃষ্টি করে না। তোমরা হইছো, ইউ হ্যাভ টু বি টেকেন অ্যাকশন, যাতে আগামী প্রজন্ম এই ধরনের জিনিস না হয়। আমরা সবাই বাংলাদেশি, কেন তুমি এই ভাব থাকবে? আমি এরপরও অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি ডিজিপি জাহাঙ্গীরকে, তোমরা তুলিয়া পাকে ডাকো, তার ভিক্টিম পরিবারদের কথা শোনো, এদের সাথে ভালো ব্যবহার করো, একটু খাওয়া দাওয়া করো, ছোটো একটু গিফট দাও, আশ্বাসের বাণী শোনাও, মানুষের মনে একটা ভালোবাসা জন্মাবে। করে নাই, হয়েছে আর্মি ছোট হয়ে যাবে। একটা চোখ বন্ধ করে রাখে আর্মি বলে লাভ আছে, দুনিয়া জানতেছে দেখতেছে। আচ্ছা, যত অপকর্ম হয়েছে গুম খুনের, তার 90% হবে দেখবেন আর্মি। পুলিশের হবে লিমিটেড, পুলিশের ইয়াং অফিসার এসপি টেসপি, জাস্ট ডাই হার্টেড ছাত্রলীগ পুলিশ যেগুলি, তারাই হয়েছে গিয়ে খুনি। এবং আরেকটা বড় জিনিস, ওইটাই খুনি স্পেশালভাবে আইসে র্যাবে, পুলিশের লোক র্যাবে আসতে চায় না, ঘুষ কম, সিওরা কঠিন, সিওরে সালাম দেওয়া চলতে হয়। বাট পুলিশের একটা সাব ইন্সপেক্টর না, পুলিশের অন্যান্য যারা এএসপি টিএসপি, যখন জেলা শহরে থাকে, বড় বাঘ, বিশাল একটা গাড়ি থাকে, বাট সব কিছু সুযোগ সুবিধা থাকে, তো ওই সুযোগ সুবিধা সে র্যাবে পায় না, তো ইচ্ছে করে আসতে চায় না। অপরাধের দায়ভার তো, যদি অপরাধের দায়ভার ধরেন, আপনার কম্বল থাকবে না বাঁচতে। আমি সৈনিক দরকার নাই, অফিসার আমি বলবো ক্যাপ্টেন পর্যন্ত দরকার নাই, মেজরের নাই বাপ, এইটা রাখলে আমার কোনো লাভ নাই। এই আর্মি আমার দরকার নাই, নতুন করে আর্মি বানাবো। 71 সালে যে আর্মি দেশটাকে সুন্দর করে গড়ে তুলছে, তার চেয়ে ভালো হবে। ভাইয়া, আমি বারবার আপনার কষ্ট এবং করুণ স্মৃতির কথা বলছি এবং মনে করিয়ে দিচ্ছি যে আপনার কাছে শুনেছি যে আয়নাঘরের দেয়াল ছিল রক্তমাখা এবং সেখানে রক্তমাখা টেলিফোন নম্বর, নাম লেখা। এটা আপনি অবাক হবেন, মানে রক্ত তো পাওয়া যায় না, এ নখ কেটে এক এক দিন এক একটা অক্ষর লিখে তারা করছে, নামগুলি নাম্বার লিখছে, খুবই কষ্টদায়ক। মানে এগুলি আসলে সভ্য দেশে হাসিনা কেমনে করতে পারে? আর এই দায়িত্ব সেনাবাহিনী ঘাড়ে চাপাইছে, আর সেনাবাহিনী সেটা করছে। এটা কি মানুষের মতো মানুষ? আপনি বোঝাইতে পারবো না আপনাকে কি নিপীড়ন, কষ্ট। ফকিরের চেয়ে, ফকিরকেও আমরা এভাবে হ্যান্ডেল করি না যেভাবে আমাদের হ্যান্ডেল করছে। এটা তো আমার কষ্টের কথা বললাম, আমার বাচ্চার কথা বলেন। আমার 3টা মেয়ে, বাসায় রিমোট ছড়াই দেওয়া হয়েছে, বিশেষ করে আমার পরিবারের কাছে। নাম বলে ফেলি, একটা আপন নামে একটা ছেলের কাছে মাধ্যমে জানাইছে, প্রথমে জানাইছে আমাকে পাগল বানায় ফেলছে, ওষুধ দিয়ে পাগল করে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরের কোথাও কোনো এক জায়গায় হয়তো আমি আছি, আমার বাচ্চারা খুঁজতো গলিতে, পাগল দেখলে কাছে দিয়ে দেখতো বাবা কিনা। আপনি ভাবেন কত নির্মম কষ্ট। তারপরে রিমোট ছড়াইলো যে আমাকে ইন্ডিয়া জানাও, ইন্ডিয়া নিয়ে গেছে। তারপরে বললো বগুড়ায় আছে। তারপরে ফাইনালি বললো যে মেরে ফেলা হয়েছে। আমার মা আমার সাথে ছিলেন, আমার পরিবারের সাথে। আমার মার কাছে যখন বোনরা বলতেছে ভাইয়াকে মেরে ফেলছে, আমার বউ তো মানতে চায় না, আমার মেয়েরা তো মানতে চায় না, এবং এদের সাথে দাদির সম্পর্ক খারাপ হয়ে গেছে। এক পর্যায়ে আমার মা চলে গেছে বোনের কাছে মোহাম্মদপুরে, আমার বউ ঘুরতেছে আমার জন্য। আর এগুলি কি করছে জানেন? জিয়াউল হাসানের বোন এখন আইসিডি করে যায়, তার ছেলে, বোনের ছেলে, আপন নাম। আমার বোনের থেকে টাকা আনতো, ছেড়ে দেওয়া হবে, অনেক টাকা নিছে। আর পুরা আমার ফ্যামিলিটাকে পাগল বানায় ফেলছে। একটা লোকে বামে গেছে, বাচ্চাদেরকে পাগল, বাচ্চারা মানে কি বলবো, কলিং বেল চাপ দিলে দৌড়াই আসে দেখার জন্য বাবা আসলো কিনা, রাতেরবেলা গাড়ি থামলে খোঁজ করতে বাবা আসলো কিনা। মানে মানুষ কত রকম প্যানিক করতে পারে। কারণ সেনাবাহিনীর প্রধান প্রথমবার যখন গুম ছিলাম, ইকবাল করিম ভুঁইয়া আমাকে তো আপ্রাণ চেষ্টা করছে, জানতো বাবা জেলে আছে, অসুবিধা নাই, উনি যতটুকু সাহায্য করা করছেন। ওয়েলফেয়ার ফান্ড থেকে আমার ফ্যামিলিকে
আমার লোন ছিল ব্যাংকের, উনি সাহায্য করছেন। এখন আজকে আমরা আর্মির কথা বলি, আর্মি সম্মান আনি না, আমাদের এই আর্মি দরকার নাই, পরিষ্কার। যেভাবে বলছেন ডিজিএফআই দরকার নাই, এগুলো করেন বই, হ্যাঁ এই আর্মি ধ্বংস করার পেছনে এই ডিজিএফআই, এর নিয়ম কানুন আইন কানুন সব পরিবর্তন করতে হবে। ডিজিএফআইকে দেখে আমি ভয় পাবো না, ডিজিএফআইকে দেখে ভারত ভয় পাবে। এই মানসিকতা পরিবর্তন দরকার। আমাদের সব আছে, মানসিকতা পরিবর্তন করেন। আমাদের জনগণ কর্মঠ, সাহসী, তারা চিন্তা করে না কে সচিব হইলো, কে এমপি হইলো, কে মন্ত্রী হইলো। কৃষক ঠিকই জমিতে ধান লাগাতে চলে যায়, জেলে মাছ ধরতে চলে যায়। দীর্ঘ 54 বছরে এই গরিবের জন্য আমরা কিছু করতে পারি নাই। আমাদের সম্পদের কোনো কমতি নাই। আপনি দেখেন এই যে ঘটনা, নারী নির্যাতনের ঘটনা আমি নিতে পারি না, কি করে সম্ভব? রেপ করে মেরে ফেলা, এটা কি সভ্য দেশে যায়? উচিত কি ছিল? একটু কঠোর হই কিছুদিনের জন্য। ধর্ষণ, টাকার জন্য আমরা একটু সরিয়ে আইন বলি না, এই আইন করব, 3 মাসের মধ্যে বিচার, দেশ ঠিক হয়ে যাবে। দেশ ঠিক করার কোনো কঠিন কাজ না, দেশ ঠিক করার কোনো কঠিন কাজ না। সরকারি চাকরি করবেন, প্রতি বছর আপনাকে সম্পদ হিসাব দিতে হবে। আপনার একটাই অ্যাকাউন্ট থাকবে, একটা সেভিং অ্যাকাউন্ট, একটা রানিং অ্যাকাউন্ট, চলতি অ্যাকাউন্ট যেটা বলে, আর একটা হতে পারে যেহেতু মিশনে যায় ফরেন অ্যাকাউন্ট। দিস 3 অ্যাকাউন্ট অল ক্লোজ। কি আপনার দিয়ে যায় না? আমরা যে ম্যারিড হন, আপনার বোন নামে একই জিনিস হবে। দেশ ঠিক করা খুব সহজ। আমাদের যেহেতু রাজনীতিবিদরা চোর, টাকা পাচারকারী, তারা চায় না দেশ ঠিক হোক। ভাই, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাচ্ছি যে 5 তারিখের পরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় পরবর্তীতে আমরা জেনেছি যে ডিজিএফআই এর 3 জন সাবেক প্রধান, দুজন কিংবা 3 জন, তারাও ভারতে অবস্থান করছে। তো আমাদের জাতীয় নিরাপত্তাটা এক্ষেত্রে হুমকির মুখে আছে কিনা? তাহলে এই সেনাবাহিনী গর্ব করা কি আছে? এই সেনাবাহিনী গর্ব করা কি আছে? আপনি কি মনে করেন সেনাবাহিনী 2 তারিখ পর্যন্ত গুলি ছড়ে নাই? 2 তারিখ পর্যন্ত গুলি খুলে কোন ক্ষমতা বলে? 2 তারিখে গুলি করেন সেনাবাহিনী জুনিয়র অফিসাররা বলছে আমরা গুলি করতে রাজি না। তখন ভয়ে ওনারা বন্ধ করছেন গুলি। জুনিয়র অফিসাররা দেখা যাবে সেনাবাহিনীর গায়ে গুলি ছুড়বে, সেনাপ্রধানের গায়ে গুলি ছুড়বে। এই অবৈধ আদেশ কেন মানব? মানুষের একসময় পিঠ থেকে যায়, তখন এই জিনিসগুলি ঘটে। আপনি দেখেন ডিজিভাই হামিদ, এরা তো আয়নাঘর ছিল, আয়নাঘরটা আবার ভাঙছে কিছুখানি, যাতে আলামত লুকানোর জন্য। কত নিচে নামতে পারে হামিদ, তার আগে সাইফুল আলম, সাইফুল আবেদিন, এরা সব তো ভারতে পলাইছে। তো এই যদি আমার দেশপ্রেম হয়, আপনি পলাবেন ভারতে, আমাদের তো এই ডিজিভাই রাখা দরকার নাই, আমার এই সেনাবাহিনীও রাখা দরকার নাই। উই ক্লিন আপ, উইল মেক এ সেপারেট সেনাবাহিনী। এখানে চেতনা দেওয়া দরকার নাই। আমার দেশপ্রেম, দায়িত্ব কর্তব্যবোধ, তার ভিত্তিতে প্রমোশন। নেক্সট প্রমোশন কে পাবে? সেনাবাহিনী প্রধানের চেয়ে কেউ বেশি বোঝে না কে হওয়ার যোগ্য। সে লিখে দিবে তার কমেন্টস, এই দেন ইউ সিলেক্ট, মেক প্রেসিডেন্ট, মেক সেনাপ্রধান, মেক জেনারেলস। এখানে আমাদের ওই তদবির করার জন্য মন্ত্রী এমপিরা যাবেন, আর সেই ভিত্তিতে প্রমোশন হবে। আমার মনে হয় এখান থেকে ফিরে আসতে হবে। আয়নাঘরের বিষয়টি প্রথম ভাইয়া আপনার কাছ থেকে আমরা জানতে পারি, কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান উপদেষ্টা যে আয়নাঘর পরিদর্শনে গেলেন, সেখানে আমরা আপনাকে দেখতে পাইনি। এর কারণ কি? দেখেন, আমি তো যে জায়গায় ছিলাম, যে আয়নাঘরে অনেক প্রায় 27টা রুম, সবচেয়ে খারাপ রুমটা আমি ছিলাম। আমি সবটাই জানি। আমি 90 সালে মিলিটারি পুলিশে ছিলাম, ওই এলাকা আমার পরিচিত। আর আমার রুমটা যদি খারাপ অবস্থা, তাহলে তো ল্যাংটা হয়ে যাবে ডিজিভাই। পরিকল্পিতভাবে আমাকে নেওয়া হয় নাই, আর্মি স্যারকে নেওয়া হয়েছে। কারণ আর্মি স্যার ছিলেন সর্বশেষ, ওই এসি ছিল। এসিওয়ালা আয়নাঘর নন এসিওয়ালা আয়নাঘরের মধ্যে পার্থক্য আছে। ওটা বড় রুম, আমার ছোট্ট একটা খুপড়ি, যাতে ভাবমূর্তি রক্ষা হয়। শেষ বেলাও দেন, শেষ বেলাও নিজের চরিত্রটা শাড়ি ঢাকার চেষ্টা করতেছে, শাড়ির অন্য পিছনে কাপড় নাই, সামনে ডাকতেছে, এইগুলো অবস্থা আর কি। আপনি এত অপকর্মকে সরি বলেন, অনুশোচনা অনুতপ্ত হন, জনগণের কাছে সরি বলে আমরা ভুল করছি শেখ হাসিনার জন্য, তাইলে মনে শান্তি আসতো,
জনগণ একটা আস্থা জায়গায় আসতো। আমি মনে করি পাপ করলে আপনাকে পরিত্রাণ মানে প্রায়শ্চিত্ত করতেই হবে, কম হোক আর বেশি হোক, যেইভাবে করেন লাভ নাই। দেখেন পুলিশ কিন্তু ফিরে আসতেছে, জাবের সাহেব কিন্তু স্বীকারোক্তি দিয়ে রাজসাক্ষী হয়ে অবস্থান পরিষ্কার করছেন। সেনাবাহিনী অতীত ছিল, কোর কমিটি ছিল না, ডিজিএফআইয়ের লোক, এনএসআইয়ের লোক, এনএসআই ডিজি, সেনাপ্রধান এরা ছিলেন না। কেন অপরাধের কথা স্বীকার করতেছেন না? ফৌজদারি কার্যবিধি কী বলে, কীভাবে গুলি করবেন, কতটুকু গুলি করবেন আপনি বোঝানো যাবে না। আমাদের একটা মেজর জিয়া করছে শোট, তাকে বাধ্য করছেন পলায় যাইতে, এবং তার নামে আপনি যত অপকর্ম করছেন, হলিহাটিতেন থেকে শুরু করে জঙ্গি নাটক, তার ঘাড়ে চাপাইয়া কতটা নিচে নামতে পারে এই পুলিশের মনিরুল আর আমাদের ডিজিএফআই। এদের বিচার হওয়া উচিত প্রকাশ্যে। সুযোগ হবে কিনা জানি না, যে আগামী আর একটা বিপ্লব হয় প্রকাশ্যে বিচার হবে। বিপ্লবটাকে ধারণ করতে পারতেছে না সরকার, এই বিপ্লব বিপদে ঠেলবে, আর একটা বিপ্লবে ঠেলবে। কখনো এক বিপ্লব একবার হয় না, যে কন্টিনিউশন থাকে। আয়নাঘরের যে জায়গাটাতে আপনি ছিলেন, আপনি কিভাবে শনাক্ত করেন যে ওই জায়গাটা কোথায়? আপনি তো তখনই জানতে পেরেছিলেন। আয়নাঘরটা ওই জায়গায় ছিলাম আমি, আসলে প্রথম থেকে বুঝতেছিলাম না আসলে কোথায় ঢাকা শহরে। যেই জিনিসটা, যে গাড়িটা যতক্ষণ ট্রাভেল করছে এটা ক্যান্টনমেন্টের মধ্যেই হবে, বেশি দূরে যাবে না। বড় গুলশান 2 দিতে পারে, এর বেশি না। তারপর ওখানে মসজিদের আজান আমাকে সন্দেহ জায়গায় কি হয়। তারপরে এমনি দেখা যায় না করতে থেকে বাথরুমের কমোড, তার উপরে দাঁড়ায় আমি উকি মেরে দেখতে পাই যে পুরনো বিল্ডিং আমি চিনতে পারি, এটা এই জায়গা। এটা যেহেতু আমি 90 সালে মিলিটারি পুলিশে ছিলাম, ওই এলাকায় আমার বাসা ছিল 100 গজ দূরে। নতুন সংসার আমার, প্রায় কারণ ওই ম্যাচবিতে আসতাম, ম্যাচবির সাথে লাগানো। ম্যাচবিতে রাত্রে 10টা হলে সামনে গেট দিয়ে বেরোলে এফআইও রিপোর্ট লেখে, তখন পিছনে গেট দিয়ে বেরোতাম, অর্থাৎ যে ওই জয়েন্ট আয়নাঘরের সাথে গেট দিয়ে বেরোতাম। তখন চেনা ছিল, আমার পরিচিত ছিল, এবং ফাইনালি এটা চিনতে আমার খুব বেশি কষ্ট হয় নাই। তারপর ওইখানে একটা ছেলের সাথে আমার বার্গেনিং হয়, বেড হয়, তার মাধ্যমে কনফার্ম হয়ে যায়। তারপর ওই ছেলে থেকে আমি সব কাজ করতাম। এক ধরনের ছেলেটাকে মানে বাধ্য করে আপনি বাধ্য করে না, আপনি তার গায়ে প্রেমের চিহ্ন, সিগারেটের দাগ, তো এটা আবেগপ্রবণ ছেলে, তাকে কাজে লাগানো যাবে, তাকে আমি কাজে লাগাইয়া ইনশাল্লাহ সবটা ক্লিয়ার করে নিই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ডিজিএফআই কিংবা সেনাবাহিনীর কথা বলছিলেন, তো এই আয়নাঘরের এবং গুম খুনের প্রেক্ষিতে জানতে চাওয়া যে জুলাই গণহত্যা এবং দীর্ঘ ফ্যাসিবাদ রেজিমের প্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন, গোয়েন্দা সংস্থাতে কি ধরনের সংস্কার আনা উচিত বলে আপনার প্রস্তাবনা? রাজনীতিবিদ ভাই রাজনীতি করবে, আপনি পুলিশকেও ব্যবহার করবেন না আপনার দলের কাজে, সেম সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীকে ব্যবহার করবেন না। এই জন্য দরকার সংস্কার। যেমন ডিজিএফআই, এনএসআইকে ওইভাবে সংস্কার করতে হবে, যারা দলীয় কাজ করবে না, তারা হলো দেশের, তারা 100 বছর সামনে দেখবে দেশটা কোথায় যাবে। এনএসআই, ডিজিএফআই, পুলিশ কাজ করতে হয় অনেক সময়, বাট পুলিশকে অনৈতিক কাজে ব্যবহার করতে পারবেন না, তা আইনের বাইরে। এই রাজনীতিবিদদের জন্য এটা দরকার। এই জন্য দরকার ছিল একটা সুন্দর একটা সংস্কার, গঠনতন্ত্র, যেগুলি আমরা যখন পাকিস্তানের কনসেপ্ট নিয়ে চলি, পাকিস্তান আইএসআই তার দেশের রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করে। আপনি সেই চিন্তা নিয়ে যদি কাজ করেন তাহলে দেশের উন্নয়ন হবে না, আপনাকে যার যার কাজ শেষে করবে। আপনার কেন অনৈতিক চেষ্টা করবেন? আপনি যাবেন জনগণের কাছে, জনগণ খুশি করার জন্য। আপনার হোয়াই আর মেকিং হ্যাপি মিলিটারি অফিসার, আপনার চরিত্রের মধ্যে তো জ্ঞান রয়ে গেছে। এই জন্য আমার এই অবস্থা। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুমের তদন্ত কমিশন, আপনার মন্তব্য কি এটা নিয়ে? একদম সঠিক। এই কালচারটা ভারত থেকে এসে, ভারত আমাদেরকে দিয়ে প্র্যাকটিস করাইছে, এবং গুমের কালচার ভারত থেকে এসেছে, এবং এই কাজগুলো নিরাপদ। একটা ক্রসফায়ার হলে জানাজানি হয়, কিন্তু গুমটা হলে জানাজানি হয় না। সাইলেন্ট ড্যামেজ করে দিলেন, আর ভয়ভীতি দেখাই আমাকে পাগল করে দিলেন। যাদেরকে ছাড়লেন তাদেরকে এমন মামলা দিলেন যেন সে আর যে ছুটতে না পারে, তাদেরকে জঙ্গি মামলা দিয়ে দেন, যে সে একদম কলাপস, ফিনান্সিয়ালি শেষ, তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিলেন। রাষ্ট্রের উচিত ছিল যতগুলি জঙ্গি নাটক গুম হয় এর একটা কমিশন করা,
এবং একে অব্যাহতি দেওয়া সবাইকে, সব নাটক। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা, ছাত্র নেতারা যারা, তারা বলেছেন যে ভারতীয় আগ্রাসনকে খারিজ করার মধ্য দিয়ে 24 হয়েছে। তো ভারত বেষ্টিত বাংলাদেশ আসলে দেশটির আগ্রাসন থেকে মুক্ত হওয়া কিভাবে সম্ভব বা সম্ভব কিনা? কেন সম্ভব না আমারও বলেন? ভারত তো আমার উপর নির্ভরশীল, আমি ভারতের উপর নির্ভরশীল না। আপনার ট্রেড ব্যালেন্স দেখেন না কেন, কী অবস্থা? ভারত তো আমার উপর নির্ভরশীল। ভারত থেকে আমি কী পাই? বেসিক্যালি ফেন্সিডিল পাই, অনধিক। আর আমরা দেই তাকে, মানে আমরা তাই টাকা দিই, টাকার বিনিময়ে ফেন্সিডিল পাই, আর খেত বেশি গরু পাই। ভারতকে আমাদের পোষানোর কোনো কিছু আসা যায় না। ভারত আমার উপর নির্ভরশীল। ভারত কখনো চায় না আমি উন্নত রাষ্ট্র হই, তাহলে তার পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে। এখন 7 সিস্টার আন্দোলনে আছে, পশ্চিমবঙ্গে আন্দোলনে যাবে, ওদিকে বিহারের ওই ঝাড়খণ্ড আন্দোলনে আছে, আবার উজ্জীবিত হবে। তো ভারত চায় এটা অকৃতকার্য রাষ্ট্র করে রাখতে আমার দেশটাকে, সো দ্যাট অন্যরা উৎসাহ না পায়। তার খালিস্তানের আন্দোলন আছে 7 সিস্টার বাইরে। তো আমরা ভারতকে আসলে কান ধরে উঠবোস করতে পারি। আপনার পদ্মা মানে ফারাক্কা আছে, আপনি নিচে একটা ড্যাম মানে না কেন? কে নিষেধ করছে? তার কথা শুনতে হবে কেন? তাহলে আমাদের রাজনীতিবিদরা এলো কি পঙ্গু, এদের জন্য আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনেছে কেউ কেউ, এবং বিশেষ কিছু সংস্থা, বাহিনী, প্রতিবেশী একটি দেশ এবং ডিপ স্টেটের দিকে আঙুলও তুলেছেন কোনো কোনো বিশ্লেষক। আপনার অভিমত কি এ বিষয়ে? দেখেন, আমি নির্বাচনের সাথে, যেহেতু আমাদের মিরপুর এলাকাটা কর্নেল বাতেন ছিলেন, আর্মি অফিসারের প্রতি আমার দুর্বলতা। আর আমি অনেক দেখি খুব কষ্ট লাগতেছে। কোনো সংস্কার, বিএনপি যখন কোনো একটা আশাবাঞ্জক কোনো কথাবার্তা বলে না, ইন্ডিয়ার তো সমাধি করে মির্জা ফখরুল কথা বলে, সারাদিন ভাই এত বিপ্লব করে আসার পরে, এত কষ্টের পরে, এত রক্তের পর ফিরে আসলেন, তো ভারতকে উনি করেন আর অবজ্ঞা করেন বিপ্লবকে, তখন খুব মনে কষ্ট লাগে। বিপ্লবের সময়, এই নির্বাচনের সময় একটা রাত 2টা পর্যন্ত বাইরে ছিলাম আমরা দেখছি যে একটা সময় পর নির্বাচন বন্ধ। এখন তো পরিষ্কার হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং তো অবশ্যই হয়েছে। ইঞ্জিনিয়ারিং এখন এটা নিয়ে অনেক কিছুই হবে হয়তো। নির্বাচন আপনার ইফতার পার্টিগুলি যাক, সবগুলি খোলসা হবে। আপনি 54 লাখ ভোট কেমনে বাদ দিলেন? দরকার আবার নির্বাচন হবে, অসুবিধা কোথায়? আমরা তো প্রথম থেকে বলতেছিলাম যে গণভোট আগে হবে, তারপরে নির্বাচন হবে। দোষটা করছে কি? বিএনপি করছে না এটা? এখন বিএনপি কইরা বলতেছে এটা করে নাই। বিএনপি কি দাঁড়াইলো? বিএনপি তার অবস্থানে কি দাঁড়াইলো? সে একদম গাদ্দার, যেটা কাম্য না। শহীদ জিয়ার বিএনপি, তার কাছে আমার অনেক বড় প্রত্যাশা। ইভেন শহীদ জিয়া যতটুকু করছেন, খালেদা যা করছেন, দুইজনে সম্মানিত হলো আমাদের তারেক জিয়া। তার কাছে প্রত্যাশা দুজনের চেয়েও বেশি। এখানে যদি এরকম কথাবার্তা, উনি ব্যক্তি তারেক সাহেব দোষী না। সমস্যা তার আশেপাশে চামটাগুলি আছে, যেগুলি ভারতপ্রেমী, প্যান্ট শার্ট খুলে দিয়েছে সবখানে, এই লোকগুলি হলো সমস্যা। আমাদের সাধারণ জনগণ খুব সহজ সরল, খুব ভালো মানুষ। দেখেন, আমরা এই প্রবাসীর জন্য কিছুই করতে পারি নাই। এখন শুনলাম কার্ড, কালকে শুনে খুব ভালো লাগছে। প্রবাসীদেরকে লাল গালিচা দিয়ে সম্বোধন দিতে হবে, ওদের টাকায় দেশ চলে। কৃষক শ্রমিকের জন্য কার্ড দিতে হবে, যেন চিকিৎসা ক্ষেত্রে গেলে তার প্রায়োরিটি পায়। আমি তো বড় লোক, বাট ওরা যেন কোনো অসম্মানিত না হয়, গর্ব সহকারে সেই কার্ড নিয়ে দেখাতে পারে যে আমি কৃষি কাজ করি, আমার প্রায়োরিটি আগে। মুক্তিযুদ্ধের দিন শেষ, সেম জুলাই বিপ্লব যারা করছে, দে শুড হ্যাভ সেপারেট কার্ড। চিকিৎসা, টিকিট কাটা থেকে শুরু করে, বিশেষ চিকিৎসার কথাই বলবো, চাকরিতে সম্মান করতে হবে। এরাই দেশের জন্য কাজ করতেছে। গার্মেন্টস শ্রমিকগুলো রৌপ্য সন্তান, আর সূর্য সন্তান হলো প্রবাসীরা। ওদের টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি, কেনাকাটা করে দেশের বাজেট হয়। আর এই গার্মেন্টস শ্রমিক কষ্ট করে, বিদেশে পাঠায়। গার্মেন্টস শ্রমিক মেয়েদের জন্য আমরা কি করতে পারছি? কতটুকু করতে পারছি? আরও অনেক কিছু করার ছিল। আপনার একটা বক্তব্যে আপনি বলেছেন যে ভারত মনে প্রাণে আওয়ামী লীগ এবং দেশটি বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না। তো আপনার এই বক্তব্যের আলোকে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত? ভারত ওইটুক পর্যন্ত বিএনপিকে সাপোর্ট দিবে যেটুক পর্যন্ত তার কাজে লাগে, তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আওয়ামী লীগ ছাড়া ভারত যে যাই হোক, ভারত
কখনোই শহীদ জিয়ার ছেলেকে আপন করে নেবে না। সৎ মা কখনো কখনো তার ওই সতীনের ছেলেকে আপন করে না। যত কাজই করুক তারেক সাহেব ভারতের জন্য, আলটিমেটলি তার বিপক্ষে যাবে। আমি মনে করি ভারতের দিকে না তাকায় আমরা আমাদের পাকে দাঁড়াই, আস্তে আস্তে ঘুরে যাই। এনারা করছে আসলে নির্বাচনে অনেক কিছু হবে দেখবেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই লোকগুলি কী অবদান আছে বলেন তো? এই যে রেজাউল আপা, আদিল ভাই জেল খাচ্ছেন, আর কে আর তারা কি করছে দেশের জন্য? আমার একটু বুঝাই বলেন। এরা এই কাজ করে এই জন্য এরা সম্মানিত। এবার খলিল সাহেবের মন্ত্রী বানাইছেন, বিতর্কে পড়ছেন না? এখন আপনি অ্যাটর্নি জেনারেলকে মন্ত্রী বানাইছেন, বিতর্কে পড়ছেন। রেজাউল নাজির কাছে আমি তো এই দলে ছিলাম ডিপ স্টেটের মধ্যে ক্ষমতায় আনার পরিবর্তনের জন্য, আমি তো কিছু পাইলাম না। ভালো হয়েছে না খেলাটা? এটা আল্লাহর মায়ের শেষ রাত। আমার খুব লজ্জা লাগে। দেখেন, আমি যতটা ত্যাগ করছি, আমার পরিবার যতটা ত্যাগ করছে, এরা এক অংশ করে না কেউ বাংলাদেশে। আমি বারংবার বলছি যে তুলি আপাকে একটা খেতাব দেন, মেয়েদের নিয়ে দাঁড়াইছে এই বিপদে। তুলি আপার মা অনেক আগে থেকে কোনো গা লাগায় নাই। আবু সাইদদের বীরশ্রেষ্ঠ খেতাব দেন, ওয়াসিম মুগ্ধকে বীরশ্রেষ্ঠ খেতাব দেন। বীরশ্রেষ্ঠ খেতাব তো আর্মির না, সকল কিছুর জন্য, যুদ্ধের জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইছি। এত কষ্ট কিসের আমি বুঝি না। জুলাই অভ্যুত্থানে 1400 ছাত্র জনতা হত্যার হুকুমের আসামি এবং দীর্ঘ ফ্যাসিবাদের প্রধান যিনি কারিগর শেখ হাসিনা, যাকে বলা হয়, ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাটা এ ব্যাপারে সংশয় উঠেছে। আসলে কেন? এটা কি অসম্ভব কিনা? অসম্ভব কিছু নাই তো। বাংলাদেশে আসলে আরো ঝামেলা সৃষ্টি করবে। ভারত রেখে দেখ, ভারত রেখে দেখো, নাহলে তাড়াতাড়ি ফাঁসি দিতে হবে, দেরি করা যাবে না। স্পেশাল ট্রাইব্যুনাল করে দেশের শান্তি রক্ষার জন্য ফাঁসি দিতে হবে। অত ভারত রেখে দেখ, পাল্লা যদি কেউ তার বিয়ে করে রেখে দেয় আমার জন্য, আমি মনে করি ভালো। ঝামেলা আমার আনতে চাই না ঝামেলা। এটা পুরো শরীরের ডিএনএর মধ্যে হলো গিয়া অনৈতিক কর্মকাণ্ড। আপনি আমার ফাঁসি হয়ে বইটা পড়ছেন? জি, পড়েছে। মতিউর রহমান রেন্টুর বই। আমাদের লজ্জা লাগে, আমরা এদেরকে শাসক বানাইছি। এবং যিনি লিখেছেন বইটা তিনিও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। সেটাই তো বললাম, মানে আমাদের লজ্জা লাগে, আমরা এদেরকে শাসক বানাইছি। কিছুই দরকার ছিল না। আপনারা কি করবেন? রাজা বাদশাহ ওপেন ফোরাম করেন, ঢাকার মেঝে ছাত্র, অন্যান্য ছাত্র থাকবে, কে কি করবেন বক্তৃতা দেন, কাউন্টার প্রশ্ন হোক পরপর 3 দিন, সব বেরিয়ে যাবে আপনার ভিতরে কি আছে মনে। রাষ্ট্র শাসন করবেন 18 কোটি লোক, 18 কোটি জবাবদিহি করেন। এই যে একটা আলী রিয়াজের কমিশন হইলো, কি দরকার ছিল এনাদের সাথে কথা বলার? আপনার বিবেকীয় শহরে শহরে যাইতেন, আম জনতার সাথে কথা বলতেন স্টেডিয়ামে। এনারা আরাম এসে এসি থেকে লড়বেন না, ইন্টারকন্টিনেন্টাল খাবার খাবেন। জনতার সারিতে যান, জনগণের সাথে কথা বলেন। রিক্সাটাকে জিজ্ঞেস করেন কি দরকার, ব্যাটারি রিক্সা চালাবো না ওইটা আনবো, না নাহলে ব্যাটারিটা আমরা নিজেরা কেন বানাতে পারবো না, কি করলে সুবিধা হয়। জেলেকে জিজ্ঞেস করেন কি করলে তোমার সুবিধা। আসলে তো আমরা এগুলো করি না। ওই কৃষক দল দেখবেন সেই পাদরের গাড়িতে চলে, কৃষক দলের সভাপতি, নামটা কৃষক দল, তাঁতি দল সে ভালো গাড়িতে চড়ে। আসলে সব বাটপার আমরা। একজন সম্মানিত বীর প্রতীক হিসেবে আপনাকে একটা জিজ্ঞাসা, যে 71 এবং 24কে মুখোমুখি করে কেউ কেউ, এই যে দুটো মূল্যবোধ এবং অভিপ্রায়, দুটো সময়ের, দুটো বছরের, এই দুটোর সঙ্গে কোনো বিরোধ নাকি সামঞ্জস্যতা আছে বলে আপনার মনে হয়? দেখেন 47 হয়েছে বিধায় আমরা কিন্তু 52 নিয়ে কথা বলি। 52 কথা বলতে এসে আমরা 71 আসি। এখন আমি আমাদের 52তে মারা গেছে বাঙালি 5 জন, মনে হয় 5-6 জন। জি। কারা গুলি করছে? বাঙালি। জি। পুলিশ। বাংলাদেশের শাসক ছিলেন নুরুল আমিন, সে বাঙালি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি নুরুল আমিন। আর নাজিমউদ্দিন পুরান ঢাকার। দোষ পাকিস্তানে দেয় কেন? দোষ পাকিস্তানকে দেয় কেন বলেন আমারে? আমাদের ন্যারেটিভগুলি মিথ্যা। 71 একই ন্যারেটিভ। আমি কি 71-এ পরাজিত ছিলাম না পরাধীন ছিলাম? 71 আগ পর্যন্ত পাকিস্তানে আমলে আমি পরাধীন ছিলাম না। আমি আমার সুবিধার জন্য স্বাধীন হয়ে যাচ্ছি, ভিন্ন হয়ে যাচ্ছি। ন্যারেটিভটা কী শেখানো হয়েছে? স্বাধীনতা।
যার জন্য আপনি তুলনা করতেছেন। আমি 7.5 কোটি, আমি চাইলে তো পাকিস্তানকে এই যে 8টা ব্যাটালিয়ন ছিল ঢাকায়, এটা দিয়েই স্বাধীন নিতে পারি, কোনো রক্তক্ষরণ ছাড়া। শেখ মুজিবুর রহমান চাই নাই, ওনাকে বলা হয়েছে, ব্রিগেডিয়ার মজুমদার ওনাকে বলছেন, উনি এটা চান নাই। এখন কথা হলো 24-24-এর জায়গায় 24 আমাকে দিছে, 71 দিছে মানচিত্র, একটা মানচিত্র দিছে 71, 24 দিছে আমার মূল্যবোধ, মানবাধিক অধিকার, কণ্ঠস্বর, আমার নৈতিক অধিকার। আমি ছিলাম প্রজা, এখন আমি নাগরিক। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হয়নি এবং মিথ্যাচার করা হয়েছে বড় অংশ জুড়ে। আপনি বারবার এই কথাটি বলেছেন এবং 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন অভিমত দিয়েছেন, আপনি খুলে যদি বলতেন। আচ্ছা ভাই, দেখেন 71 সালে 30 লাখ লোক মারা গেছে, 3 লাখ লোক তো মানুষ পাবেন না, 1 লাখ খুঁজে পাবেন না মানুষ মারা গেছে। এর মধ্যে বৃদ্ধ, যুবক, পুরুষ সব 1 লাখ খুঁজে পাবেন না। মিথ্যাচার করা হয়েছে, আন্দাজে বলা হয়েছে 3 লাখ, 3 লাখে মিলিয়ন বলে ফেলছে ভুলে। আমাদের নেতার জন্য কি আমরা পুরো দেশে এটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব? এখনও জেলায় জেলায় যান, প্রতিটা জেলায় লেখা আছে কতজন লোক মারা গেছে বাংলাদেশে। আমার এই সংখ্যা শুনে লজ্জা পাবেন। সেনাবাহিনীর স্টাফ রোডের চেকপোস্টে গেটে নাম দেওয়া আছে। সুতরাং এটা লজ্জাজনক ফিগার হবে। এই লজ্জাজনক ফিগার থেকে বাঁচার জন্য চুপচাপ থাকে সবাই। মুক্তিযুদ্ধদের করা উচিত, মুক্তিযুদ্ধ কল্যাণ পরিষদ আছে মনে হয়, কল্যাণ সংস্থা আছে। তারপর দেখেন কি কারণে পাকিস্তানিরা মারবে এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের। এরা তো বুদ্ধি বিক্রি করছে পাকিস্তানের কাছে, পাকিস্তানের বন্ধু, পাকিস্তানি ছিলেন, এই ঢাকা শহরে ছিলেন, জায়গা খায়গা এগুলি করছেন, কোনো বুদ্ধি তো এরা বিক্রি করে নাই মুক্তিযুদ্ধের কাছে। কাউকে এখান থেকে ধরে নিয়ে মানে নাই পাকিস্তানি, সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ। বিগত 13-12 তারিখের দিকেই মুক্তিযুদ্ধরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে ঢাকার ভিতরে, পিছনে চলে আসছে। এবং কারা কারা মারবে, কারা কারা পাকিস্তানের সাথে ছিল তাদেরকে মারছে, ওই স্পিড নিয়ে না, কারা কারা পাকিস্তানের সাহায্য করছে তাদেরকে ওই চেতনায় মারছে। তাহলে তাদেরকে কে মেরেছে? আমাদের বুদ্ধিজীবীদের মুক্তিযুদ্ধে মেরেছে বেসিক্যালি বিএলএফ ফোর্স, বাংলাদেশ লিবারেশন ফোর্স, উবানের আন্ডারে তৈরি, অখণ্ড ভারতে বিশ্বাসী, যেটাই পর্বতে রক্ষী বাহিনী হয়েছে তারা মারছে। সাথে সহযোগী লোকজন ছিল, ক্রিমিনাল, কেউ হয়তো কোনো মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধের ডেফিনেশনটা তো ক্লিয়ার করে নাই। বহির্শক্তির সম্পৃক্ততার কথা ভারত আপনি তো বলেছেন। অবশ্যই, ভারত চায় নাই আপনাকে স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হইতে প্রথম থেকেই। ভারত যদি দেখে আপনার সব সেক্টরে আপনার লোক আছে, পাকিস্তান কিন্তু এটা করে নাই, সবাইকে সমমর্যাদা দিছে। এখন ভারত চেয়েছিল নিজেরা ঢুকতে, ছিলও তারা, শেখ মুজিবুর রহমান বলিষ্ঠ ভূমিকায় তারা চলে গেছে। এবং সেই জায়গায় তারা এখনও তারা চিন্তা ভাবনা করে কাজটা ভুল হয়েছে, আবার কিছু করা যায় কিনা। আসলে সেই সক্ষমতা ভারতের নাই। ভারতের যদি সেই সক্ষমতা থাকতো 75-এর 15ই আগস্ট তারা আসতো, তারপরও ঘটনা ঘটছে, আসে নাই। এবং এই 24 আসতো, দেখেন কী অবস্থা হয়েছে। প্লেন পর্যন্ত পাঠাতে পারেনি হাসিনারে, জেনে ডিজিএফআই এনেছে, পুলিশ সব তার। এটাই ভারত। ভারতের ভয় পাওয়ার কিচ্ছু নাই। এদের মণিপুর গেলিলা তার ক্যাম্প নিয়ে গেছে গা, এটাই ভারত। কারণ ছাড়া আমরা ভয় করি? আমরা ভয় করি না, ভয় করি আমার সুশীলরা আর যারা ভারতপ্রেমী তারা। একটু পেছনে ফিরে যাই। আয়নাঘর থেকে আপনাকে কিভাবে মুক্তি দেওয়া হয় এবং কি কি নির্যাতন করা হয় বা কি জিজ্ঞাসা করা হয়? অনেক কিছু আমরা বলতে পারি না, মিডিয়ায় বলি না, কারণ এগুলি আলটিমেটলি বাচ্চাদের কাছে ট্রাভেল করে। তারপরে বলবো ভাই, মানসিক নির্যাতন, নিপীড়ন, ওই বলুন ছেঁড়া গেঞ্জি, লুঙ্গি, ফ্লোরে শুয়ে আসি বা গরমে ঘুমাইতে পারতেছি না, ছাড় পোকার জ্বালায়, ছিঁড়া ময়লা গন্ধ একটা ম্যাট্রেসের মতো আছে। এইসব তো প্রতিদিন প্রতি রাতে চিল্লি কান্নাকাটি, রাতে ঘুমাইতে কারো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। যে গরম, আর ওই যে যেটা একজস্ট ফ্যান চালায় কানের কাছে, কান মানে আসলে কাজ করে না। ছাড়ার সময় আমাকে বলা হলো এটুকুই, আমাকে প্রথমে বলা হলো, আমাকে বোঝানো হচ্ছিল যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষক। আমি বললাম না, বিশ্বাস করেন আমার মহান আল্লাহ সাক্ষী, আমার রোজা শপথ, আমি জেনারেল মতিন প্রকাশ্যে বলছেন
96-এর শেষে চিটাগাং সবার সামনে, যে উনি 22শে মার্চ 71 সালে শেখ মুজিবুর রহমান বাসায় গেছেন। কে নিয়ে গেছেন? প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান, একই এলাকার বাড়ি কিশোরগঞ্জের। তো শেখ মুজিবের সঙ্গে পরিচয় হয়েছে। তো উনি বলছেন, স্যার বাংলাদেশে তো সব ইনফেন্ট্রি অফিসার, পদাতিক বাহিনীর অফিসার, কোনো আর্টিলারি নাই, আমার ইউনিট স্যার আর্টিলারি, সেটা করাচিতে, আমি এখন কি করবো কিছু বুঝতে পারতেছি না। শেখ মুজিবুর রহমান বলছেন, কারো কথা শুনবে না, টিকিট কেটে সরাসরি করাচি চলে যাও। 22 তারিখে ঘটনা, 25 তারিখে স্বাধীনতা। কি হইল এমন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিল? এই ধরনের জোর করে আসলে সব কিছু যদি সবার করতে হবে তার না। আপনার তো যেন ওসমানীকে সম্মান দেন নাই, আপনার তাজউদ্দিনকে সম্মান দেন নাই, যেন জিয়াকেও সম্মান দেন নাই, আপনারা নিজেরা সম্মান পাবেন না। তাই এই 5ই আগস্ট। ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা কয়েকজন গুম নির্যাতনের সাক্ষ্য দিয়েছেন, ভিকটিম যারা, তারা তো অভিযুক্ত গোয়েন্দা এবং সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়ে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? দেখেন, আমাদের বিচারে সাধারণভাবে যে বিচার যেভাবে হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেভাবে বিচার হয় না। বিকজ তাকে ধমকও দেওয়া যায় না, ধমক না দিলে বাঙালিতে কথা বলেও না। তো ওইভাবে বিচার হচ্ছে। যে মোটা দাগে একটা, আপনি দায়িত্বে ছিলেন, এই খোয়ারের দায়িত্বে ছিলেন, আয়নাগরের দায়িত্বে ছিলেন, এই সময় থেকে এই সময় আপনার অপরাধী, এইভাবে ধরে নিয়ে আসা হয়েছে। আরও এরা যদি কোঅপারেট করতো, এরা কেউ কোঅপারেট করে নাই, আমি জানি না এই বলে বলছেন। আমি এদেরকে সাব জেলে রেখে আরও একই সমস্যা সৃষ্টি করছে, তাদেরকে যে আমরা বুঝাই নিয়ে আসবো যে তুমি যে রাজসাক্ষী হও বিচার কম হবে, তার স্কোপটা করে নাই উদ্দেশ্যপ্রণীতভাবে। আপনার কয়জনকে ছাড় দিবেন? বহু লোক ধরা পড়বে। এখনও তো বলেশ্বরের হত্যাকাণ্ডগুলি বহু কিছু আছে, সব বেরিয়ে আসবে, তো ছাড়া পাবেন না তো। আর এতদিন আমরা প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিবেশটা সাথে সেনাপ্রধানের পরিবেশটা ভিন্ন ছিল, দুজন দুই ক্ষমতার অধিকারী ছিলেন। এখন গণতান্ত্রিক সরকার, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। এবং তারেক সাহেবেরও এমন শক্তি নাই, উনি করবেন না যে মাফ করে দেব, নো, ইউ ক্যানট, বিচার হতে হবে। কিন্তু আমরা আগেই বলছিলাম, আপনি অনুতপ্ত হন, অনুশোচনা বোধ হন, ক্ষমা চান রাষ্ট্রের কাছে। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, বড় হয়। এই হেডমটাই সেনাবাহিনীকে ডুবাইছে। আমি বিচার তো সব হবে। 626 জন লোক ছেড়ে দিলেন, কোন ক্ষমতা বলে? কোন ক্ষমতা বলে হাসিনাকে আপনি ভারতে দিয়ে আসলেন? কে দিয়ে আইছে? তা বিচার করতে হবে। আমরা এরশাদকে তো দেই নাই। এরশাদ তো দুবাই চলে যাওয়ার কথা ছিল। আমি মিলিটারি পুলিশ ঢাকায়, এরশাদ দুবাই চলে যাওয়ার কথা ছিল, এই ম্যানেজ করা হয়েছিল। পরে তো ঠিকই আমরা জেলে দিছি। তারপর কি এই ভীষণ, কি এই ভালোবাসা, প্রেম ভারতের জন্য, হাসিনার জন্য, নিজের দেশে বিমান দিয়া, হাতে একজন জেনারেল গেছে, নামাই দিয়ে আইছেন। ভাইয়া, নতুন সরকারের কূটনৈতিক সম্পর্কের সমীকরণ নিয়ে আপনার মন্তব্য কি, এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্কে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে? দেখেন, এখন ওয়ার্ল্ড অর্ডার আজ থেকে 15 দিন আগে যেরকম ছিল, এখন সেরকম নাই। এই ইরাক যুদ্ধ নিয়ে ঝামেলা বেঁধে গেছে। ডক্টর খলিল একটা বিজ্ঞ মানুষ, যদিও বিতর্কিত হয়ে গেছেন, জ্ঞানী মানুষ। আমাদেরকে আরও জ্ঞানী লোক হবে না? আমাদের ওই যে বলে আমরা নিজেরাই ফেঁসে গেছি দর্জি দোকান বানায়া। আমাদের মাল্টিপারপাস জিনিস থাকা উচিত ছিল, তাহলে আজকে আমাদের এই সমস্যা পড়তে হতো না। ওই দর্জি দোকান বানায় আমরা বিপদে পড়ে গেছি। তা আমি মনে করি ডক্টর খলিল আমেরিকান লবির লোক, চীন নাকশ হবে। আমরা চীনের দিকে ঝোঁকা উচিত, সস্তায় পাবো। আমি হলে তবে অন্য কিছু করতাম। আমি তো ওই যে আপনাদেরকে বলে, আমাদের সিলেটে একটা আছে এয়ারপোর্ট, শমশেরনগর, আটটা লোক সিলেট, দুইটাই আমি চীনকে বর্গা দিয়ে দিতাম। বর্গা বোঝেন তো ভাই, 5 বছরও দিলাম, টাকাও পাইলাম, ডেভেলপ করলো। তোমার ফাইটার তোমার থাকো, পরে আমার দরকার হলে কিনবো, টাকা থাকলে কিনবো না। রাইট রাইট। যেহেতু আমাদের কমন এনিমি, এত বোঝার দরকার, এটা সাধারণ সায়েন্স, কিন্তু কমন এনিমি। আমি বর্গা দিব, জায়গাটা পড়ে আছে, ভাই তুমি কাজ করে খাও, ডেভেলপ হোক, 5 বছর পরে নিয়ে নিব, নাইবে নিলাম। ওর নিরাপত্তার জন্য ও যুদ্ধ করবে, আমার দেশ সার্বভৌমত্ব ঠিক থাকবে। আমি হলে এটাও করতাম।
একটা সামরিক চুক্তি করতাম, একে পাকিস্তান, আমি, চীন, টার্কি, দরকার হলে ইরান সহ, কেউ আহত হলে আমরা সবাই আক্রান্ত মনে করে যুদ্ধ করব। করার অনেক স্কোপ আছে, আমাদের ভারত থেকে অনুমতি নিয়ে করতে হবে না। আমি জানি না কী সমস্যা আমাদের রাজনীতিবিদদের, কোথায় তারা প্যান্ট কতখানি খুলছে আল্লাহ জানে। তাদের উচিত মাথা উঁচু করে দাঁড়ানো, যা হওয়ার হয়েছে ফরগেট ইট। ভাবিরা মনে কষ্ট পাইলে বলো মাফ করে দেন আপনার নেতাদের, আপনাদের সামনে আগাইতে বলেন। জি জি ভাইয়া, আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রশ্নটা, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা কতটা জরুরি এবং দেশের তরুণদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত, আপনি একটি প্রস্তাবনা দিয়েছিলেন, কেন আপনার মনে হয়েছে? দেখেন, তরুণদেরকে আমাদেরকে দেশপ্রেম বানাইতে হবে। প্রথমে ট্রেনিং দরকার রাজনীতিবিদদের, সামরিক প্রশিক্ষণ 3 মাস না আসলে ট্রেনিং, দেশপ্রেম বুঝবেন না। আপনার দেশে মানুষগুলো কত কষ্টে থাকে আপনি জানেন না তো, আপনি গাড়ি নিয়ে ঘোরেন, অথচ পাড়াগাঁয়ের লোকগুলি কীভাবে থাকে না গেলে তো হবে না। তাদের কাছে যাবেন, তাদের সাথে খাবেন, তখন দেশপ্রেম আসবে, দেশের ট্রেনিংটা শিখবেন। এমন একটা সার্টিফিকেট দরকার 3 মাসের, এইটা যদি মনে করেন চাকরির জন্য একটা বিশেষ অগ্রাধিকার পাবে, ট্রেনিং নেবে। সীমান্ত এলাকায় সবার জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক, এমন একটা বোনাস দিতে হবে। আমি হলে সীমান্তে যে কোনো ক্যাম্প আমার দেশে বাঙালি মারে, আমি তখন ওই ক্যাম্পকে বলবো 7 দিনের মধ্যে তোমার দুজন বিএসএফ মারতে হবে। দেখি বিএসএফ গুলি করে কিনা পরের দিন। বিএসএফের হ্যাডাম নাই, আর গুলি করবে, বাংলাদেশে মানুষ মারবে। আমি জানি না আমাদের জেনারেলের কী চাওয়া পাওয়া আছে, রিটায়ারমেন্টের পরে ভারত যাবে ফুর্তি করতে, লজ্জা লাগে বলতে। ভাইয়া, প্রশ্নটা কিছুটা ব্যক্তিগত, আপনার হাতে 2টো সুন্দর আংটি দেখছি আমরা, এই আংটির রহস্য আছে কিনা, একটা গল্প নিশ্চয়ই আছে। আমি প্রথমবার ঘুম থেকে আসলে বসুন্ধরা সিটির উল্টা পাশে ওই একটা জ্যোতিষী, আমার মামা জ্যোতিষী জানতেন, একটা কিউরিওসিটি ছিল, মামা তুই জেল খাটবে, আমি দূর, আমি আর্মি দেখে তুমি কী জেল খাটবো। আমি ওই বেটা দেখে আমি হিন্দু বেটা গেলাম, তো উনি বললেন 500 টাকা, আর না হলে 3000 না 5000 টাকা, বড় না 500 টাকা ছোট টাকা। তখন তাকে আমি বললাম যে ভাই, আমি তো গুম হইয়া জেল খেটে আসলাম, আর সম্ভাবনা আছে কিনা। হাতটা দেখে দেখে বললাম লাগবে না, আর আপনি নীলা পাথরটা রাখেন, আর গুমটুম হবেন না। তো আমি নীলা করতে করতে ভাই আমার 8 আঙ্গুলের জন্য 9টা আংটি হয়েছে আমার। আচ্ছা, মাঝে মাঝে একটা করে চেঞ্জ করতাম। আমি এবার 9 আংটি সহ ঘুম, 8 আংটি সহ ঘুম। এর ঘুম থেকে এসে আমি প্রথমে শিখে বেটার কাছে গেলাম, বেটার আমি আর খুঁজে পাচ্ছি না। এখন আমি ওদিকে তাকাই, এর বাটপার, আসলে এটা আমার ইমান বাড়াইছে, আল্লাহ আমার ইমান দুর্বল করে দিয়েছিল। আসলে সব কিছু মহান আল্লাহর। আমি যখন এখন বিপদে পড়ি, কোনো সমস্যা মনে করি, আকাশের দিকে তাকায় বলি, তুমি সব কিছুর মালিক, আংটির কোনো ক্ষমতা নেই, তুমি সব কিছুর মালিক, তুমি কৃপণ না। মহান আল্লাহ বলি, তুমি কৃপণ না, আমি তোমার দাস, দাসকে তোমার দান করতে কষ্ট কোথায়। সত্যিকারে যে আল্লাহকে চাইতে পারেন, ইনশাল্লাহ পাবেন। হায়াত মোটটা আল্লাহর হাতে, আপনার কিছু করার নাই। মহান আল্লাহ যেটা করবেন সেটা ভালোর জন্য করবেন। নিশ্চয়ই ভাইয়া, আমাদের দীর্ঘ সময় দিলেন, নানান বিষয়ে ভাইয়ার সঙ্গে গল্প হলো, আলাপ হলো, অভিমতগুলো জানলাম। এশিয়া পোস্টকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া। অশেষ ধন্যবাদ। বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে প্রোগ্রাম করবেন, হিল ট্যাক্স নিয়ে প্রোগ্রাম করবেন, তাহলে হবে কি অনেক কিছু দেশের জন্য সবাই চোখ খুলে যাবে। পাহাড় পড়ে আছে, কেন পাম গাছ বানাবো না, কেন আমি পর্যটন শিল্প ডেভেলপ করবো না। এটা সোনার দেশ, পৃথিবীর অন্য দেশে নাই। আমরা দেশকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। প্রত্যেকটা জনগণ শিক্ষিত হবে, বন্ধু হবে। প্রতিবেশী ভালো না থাকলে আপনি ভালো থাকবেন না, এইটার বেসিক জিনিস। এটা নেইবার হইতে পারে, আপনার বুয়া হইতে পারে, ভারত হইতে পারে। সবাইকে ভালো রেখে আমরা ভালো থাকবো। ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়া পোস্টের আলাপনে আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক সঙ্গে। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিকে নিয়ে, নতুন সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।